হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শুধুমাত্র এই একটা ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 14তম অধ্যায় মানে সর্বশেষ অধ্যায়টা শেষ করে ফেলবো, পরিবেশ ও বাস্তুতন্ত্র। মাত্র এই একটা ক্লাসের মাধ্যমে। এই ক্লাসে আমরা কিভাবে পড়বো? এই ক্লাসে আমরা বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বো এবং প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো, এবং যে লাইনগুলো গুরুত্বপূর্ণ সেই লাইনগুলো আমি এভাবে দাগিয়ে দেবো। এবং এবং এই যে এইভাবে দাগানো আছে, এই দাগানোর ভিতরে যেটা এই কালার দিয়ে দাগানো সেটা হচ্ছে তুমি একটু মুখস্থ রাখবা, কিন্তু যেটা এই যে এই কালার দিয়ে দাগানো সেটা তোমার মুখস্থ ঠটস্থ রাখা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এবং সাথে এই যে কিভাবে মনে রাখা যায় সেই নোটও একদম করে দিছি, আমি একদম হাতে নিজে লিখে নিয়ে আসছি। হ্যাঁ, সবকিছু সুন্দর করে গোছানো আছে। এবং প্রত্যেকটা শেষে আমরা হচ্ছে প্রত্যেকটা পার্ট শেষে আমরা এমসিকিউ সলভ করে ফেলবো, সাথে এমসিকিউ সলভ করে ফেলবো। কোন জায়গা থেকে এমসিকিউ আসছে তুমি এতে ইজিলি তুমি সেই ধারণাটা পাই যাবা। সাথে পুরো চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা যত সৃজনশীল আছে বা যত রকমের সৃজনশীল আসতে পারে সব আমরা সলভ করে দেবো। মানে তুমি যদি এই ক্লাসটা কমপ্লিট করো, এই চ্যাপ্টার থেকে সিঙ্গেল একটা এমসিকিউ, একটা শর্ট কোশ্চেন, একটা সৃজনশীলও যদি আসে, কোনোটাতেই তুমি পারবে না। এবং আমি যে কটা সৃজনশীল তোমাকে এই ক্লাসের শেষের দিকে সলভ করে দেবো, সেই কটা সৃজনশীল থেকেই তোমার কোশ্চেন আসবে। ঠিক আছে? তাহলে তোমার কাজ কি? একটু মনোযোগ দিয়ে এই দুই কালারের হাইলাইটার নিয়ে, মানে এমন কোনো কথা নেই যে এই দুই কালারেই হওয়া লাগবে, কিন্তু যে কোনো দুই কালারের দুইটা হাইলাইটার নিয়ে বসবা। ঠিক আছে? খাতা কলমের তেমন একটা দরকার নাই, কিন্তু হাইলাইটার দুইটা প্রয়োজন আছে। আচ্ছা, তাহলে চলো শুরু করি। ও আচ্ছা, আরেকটা জিনিস, এই যে ক্লাসগুলো তুমি করতেছো, এটা হচ্ছে আমাদের টার্গেট ট্যালেন্ট ভিত্তিক কোর্সের, এবং হচ্ছে আমাদের SBI 2.0 নামে একটা কোর্স আছে। এই দুইটা কোর্সের ক্লাস। এই টার্গেট ট্যালেন্ট ভিত্তিক কোর্সে তুমি গণিত, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বিজ্ঞান, বিশ্ব পরিচয়, এই 5টা সাবজেক্ট তুমি A to Z মানে প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত একদম আমি বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া দিব। সেখানে বাংলাও পড়াবো, ইংরেজিও পড়াবো, বিজ্ঞানও পড়াবো, বিশ্ব পরিচয় পড়াবো, সব। অলরেডি আমাদের কোর্সটা রানিং আছে। তোমরা যারা ভর্তি হইতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করিও। যারা বৃত্তি পরীক্ষার্থী তাদের জন্য এটা, আর যারা সাধারণ বার্ষিক পরীক্ষার্থী, তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিবে না, তোমরা যদি চাও তাহলে তোমরা এই বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও ICT এই 3 সাবজেক্টের এই কোর্সে ভর্তি হতে পারো। এখানে একদম বিজ্ঞান, বিশ্ব পরিচয় ও ICT প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত, এবং কোন লাইন থেকে এমসিকিউ আসছে, কোন ইয়ে থেকে পার্ট থেকে সৃজনশীল আসছে, তারপরে হচ্ছে শর্ট কোশ্চেন, সব সলভ করে দেওয়া হবে। তোমার এই ক্লাসটা যেরকম কম্প্যাক্ট একটা ক্লাস তোমরা দেখতেছো, এরকম কোর্সের ভিতরে প্রত্যেকটা চ্যাপ্টার এরকম কম্প্যাক্ট ক্লাস দেওয়া আছে। ঠিক আছে? তোমরা ভর্তি হতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করি। ঠিক আছে? তাহলে চলো আমরা আমাদের পড়াশোনা শুরু করি। অনেক কোর্স প্রমোশন করলাম, আর এই বান্দাটা আমি, কিন্তু এই ছবিটা অনেক আগের, এর জন্য ওখানে সুন্দর দেখা যাইতেছে। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা আমাদের পড়াশোনা শুরু করি। আর এই ক্লাসগুলোই কিন্তু তোমাদের মূলত বৃত্তি পরীক্ষার জন্য। ঠিক আছে? বৃত্তি পরীক্ষা এই ক্লাসগুলো এমন এক ধরনের ক্লাস, এগুলো করলে মানে পুরো বই কমপ্লিট। সে তুমি যে কোনো পরীক্ষার জন্য একদম 100তে 100 ফুল প্রিপারেশন। যে কোনো পরীক্ষার জন্য, বার্ষিক বলো আর বৃত্তি বলো, যে কোনো পরীক্ষার জন্য একদম ফুল প্রিপারেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে চলো শুরু করি। পরিবেশ ও বাস্তুতন্ত্র। প্রথম কথা হচ্ছে পরিবেশ কি, বাস্তুতন্ত্র কি, এগুলো তো আমাদের আগে জানা লাগবে। পরিবেশ কি? আমাদের চারপাশে যা কিছু আছে এই সব কিছু নিয়েই পরিবেশ। দেখো, আমাদের চারপাশে সবকিছু নিয়েই আমাদের পরিবেশ, তা তোমরা জানো। আরো জানো, একটি স্থানে যে সকল জড়বস্তু, জীব থাকে সেগুলোকে নিয়েই সেখানকার পরিবেশ গড়ে ওঠে। একটি স্থানে যে সকল জড়বস্তু বলতে কি, এগুলো তো আমরা জানি, এই যে বাড়ি ঘর, খাট, টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে জড়বস্তু। আর জীব বলতে কি, আমরা মানুষ, তারপরে গরু, ছাগল, যাদের প্রাণ আছে তারাই তো জীব, তাই না? এই পরিবেশ গড়ে উঠছে তাহলে কি, পরিবেশ গড়ে উঠছে এই জড়বস্তু আর জীব নিয়ে। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো এই ভূমণ্ডলে বিভিন্ন পরিবেশ রয়েছে। এসব পরিবেশকে আমরা স্বাদু পানি, লোনা পানি ও স্থল, এই প্রধানত 3 প্রকারে ভাগ করতে পারি। মানে আমাদের চারপাশে যত পরিবেশ আছে এই সব পরিবেশকে আমরা প্রধানত 3টা ভাগে ভাগ করতে পারি। কি? স্বাদু পানি, লোনা পানি, আর কি স্থল। এই 3টা প্রকার ভাগে আমরা ভাগ করতে পারি। এই 3 রকমের পরিবেশের প্রত্যেকটিতে স্বতন্ত্র ধরনের অজীব ও জীব উপাদান থাকে। আচ্ছা, এসব অজীব ও জীব উপাদান সমূহ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তোমরা জানো, পরিবেশের জীব উপাদান সমূহের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী। জীবন ধারণের জন্য এই সকল জীব ও প্রাণী একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এই ছবিটা ছিল তোমাদের বইয়ের রঙিন একটা ছবি, কিন্তু এটা সাদা কালো হয়ে গেছে। আচ্ছা, ওই পৃষ্ঠা থেকে এখন মনে রাখার মতো কিছুই নেই। এখানে জাস্ট 3-4 বার এই লাইনটা পড়বা, শুধুমাত্র 3-4 বার এই লাইনটা পড়বা যে পরিবেশ কি। পরিবেশ হচ্ছে জড় ও জীব নিয়ে, আমাদের চারপাশের সবকিছু নিয়েই তোমার হচ্ছে পরিবেশ গঠিত। পরিবেশ কি, আমাদের চারপাশের সকল জড় ও জীব, এগুলো নিয়েই পরিবেশ গঠিত। আর পরিবেশকে 3টা ভাগে ভাগ করা হয় বা ভাগ করা যায়, স্বাদু পানি, লোনা পানি আর কি স্থল, এই 3টাই। এখানে মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট রিডিং। এখন আসো বাস্তুতন্ত্র।
বাস্তুতন্ত্র জিনিসটা কি? প্রথমে আগে তাহলে জানা লাগবে বাস্তু অর্থ কি। বাস্তু অর্থ হচ্ছে অবস্থান বা বসবাসের স্থান। আমরা যে বসবাস করি যে পরিবেশে যে স্থানে, এটা হচ্ছে বাস্তু। ঠিক আছে, তার মানে এখানে বাস্তু বলতে মূলত জীবদের বসবাসের স্থান, বা আমাদের যে আমরা তো জীব, তাই না? আমরা সহকারে যত জীব আছে সব জীবের বসবাসের স্থান তথা পরিবেশকে বোঝানো হয়েছে। আর তন্ত্র মানে ব্যবস্থা বা সংগঠন। ঠিক আছে, তার মানে বাস্তুতন্ত্র। এখন দেখো, পৃথিবীতে বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে। প্রতিটি বাসস্থানের বিভিন্ন এলাকায় জলবায়ু, আবহাওয়া ও অন্যান্য অজীব ও জীব উপাদানের মধ্যে প্রচুর পার্থক্য দেখা যায়। প্রত্যেকটা বাসস্থানের আবহাওয়া, জলবায়ু এগুলো আলাদা আলাদা দেখা যায়। যেমন ধরো, আচ্ছা এই উদাহরণটা একটু পড়ে দিই। এসব পার্থক্যের কারণে পৃথিবী জুড়ে স্থান ভেদে বিচিত্র সব জীবের বসতি। বন জঙ্গলে তুমি যে ধরনের জীব দেখবে, পুকুরে বসবাসরত জীব তাদের থেকে ভিন্ন। আচ্ছা, এসব পরিবেশের জীব ও অজীব উপাদানের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক। এখন কথা হয়েছে যে এই বাস্তুতন্ত্র একটা নর্মাল উদাহরণ দিই যদি, যে ধরো বরফের দেশে কি পেঙ্গুইন থাকে না? বরফের দেশে কি পেঙ্গুইন থাকে না? এখন এই বরফের দেশের পেঙ্গুইনকে তুমি যদি আমাদের দেশে নিয়ে এসে গরমের ভিতরে যদি ছেড়ে দাও, সে কি বাঁচতে পারবে? বাঁচতে পারবে? বাঁচতে পারবে না। তার মানে হইতেছে যে ওই যে পেঙ্গুইনের বাস্তুতন্ত্র আর আমাদের বাস্তুতন্ত্র আলাদা। কোন দিক দিয়ে আলাদা? তার আবহাওয়া ঠান্ডা আবহাওয়া, কোল্ড আবহাওয়া, কিন্তু আমাদের আবহাওয়া গরম, তাই না? এরকম আরো অনেক পার্থক্য আছে তাদের সাথে। এই কথাটা এখানে বলছে যে হচ্ছে প্রতিটি বাসস্থানে বিভিন্ন এলাকায় জলবায়ু, আবহাওয়া ও অন্যান্য অজীব ও জীব উপাদানের মধ্যে প্রচুর পার্থক্য দেখা দেয়। এসব পার্থক্যের কারণে পৃথিবী জুড়ে স্থানভেদে বিচিত্র সব জীবের বসতি। বন জঙ্গলে তুমি যে ধরনের জীব দেখবে, পুকুরে বসবাসরত জীব তাদের থেকে ভিন্ন। এসব পরিবেশের জীব ও অজীব উপাদানের মধ্যে রয়েছে এক নিবিড় সম্পর্ক। আবার একটি পরিবেশের উদ্ভিদ ও প্রাণী জীবন ধারণের জন্য একে অন্যের উপর নির্ভরশীল। এই সব পরিবেশের উদ্ভিদ আবার প্রাণী, যেমন আমরা যদি আমাদের কথা বলি, আমরা কি বাঁচতে পারবো উদ্ভিদ ছাড়া? আমরা তো উদ্ভিদের ফলমূল, শাকসবজি এগুলা খাই, আমরা কিন্তু উদ্ভিদ ছাড়া কিন্তু বাঁচতে পারবো না। আবার কি আমরা মাছ মাংস খাই, মানে গরুর মাংস, ছাগলের মাংস খাই না? খাই। এই গরু ছাগলগুলো কি খেয়ে বেঁচে থাকে? এই উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে না? তার মানে উদ্ভিদ যদি না থাকে তাহলে আমরা প্রাণীরা কি বাঁচতে পারবো? পারবো না। এইটাই। এভাবে যে কোনো একটি পরিবেশের অজীব ও জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে তাই বাস্তুতন্ত্র নামে পরিচিত। কি? যে কোনো একটি পরিবেশের অজীব ও জীব উপাদান সমূহের মধ্যে পারস্পরিক ক্রিয়া, আদান প্রদান ইত্যাদির মাধ্যমে পরিবেশে যে তন্ত্র গড়ে ওঠে সেটাই বাস্তুতন্ত্র। ঠিক আছে, বাস্তুতন্ত্রের এই সংজ্ঞা মুখস্থ করে ফেলবা। বাস্তুতন্ত্রের সংজ্ঞা কিন্তু লাগবে। আচ্ছা, পরিবেশ পর্যবেক্ষণ করলে দেখতে পাবে বাস্তুতন্ত্রের সকল উপাদানের মধ্যে ক্রিয়া বিক্রিয়া চলতেছে। আচ্ছা, এতটুকুই ছিল পার্ট 1। এখন আমরা পার্ট 2 যদি যাই। আচ্ছা, এখানে যদি দেখায় দিই কি বা আছে, এখানে শুধুমাত্র বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা, আর কিচ্ছু নাই। এখন আসছি আমরা বাস্তুতন্ত্রের উপাদান। বাস্তুতন্ত্রের উপাদান তোমরা জেনেছো অজীব ও জীব, এই দুই প্রধান উপাদানই বাস্তুতন্ত্র গঠিত। বাস্তুতন্ত্র তার মানে আমাদের এই যে বসবাসের স্থান বা পরিবেশটা, আমাদের এই পরিবেশটা কি কি দ্বারা গঠিত? দুইটা মেজর জিনিস দ্বারা গঠিত, একটা জীব আর একটা অজীব। জীব কারা? জীব এই যে আমরা যারা জীবিত, মানুষ, প্রাণী, এগুলোই তো জীব, তাই না? আর অজীব কি? অজীব এই যে তোমার হচ্ছে ঘর বাড়ি, তারপরে কি কাঠ, পুকুর, পানি, এগুলোই তো অজীব, তাই না? আচ্ছা, এই মেজর, তার মানে বাস্তুতন্ত্রের মেজর দুইটা উপাদান কি? মেজর দুইটা উপাদান, একটা হচ্ছে অজীব উপাদান আর একটা হচ্ছে জীব উপাদান। মেজর দুইটা উপাদান, একটা হচ্ছে অজীব উপাদান আর একটা জীব উপাদান। এখন আমরা যদি অজীব বা যাদের জীবন নাই সেগুলো নিয়ে যদি একটু পড়াশোনা করি, বাস্তুতন্ত্রের প্রাণহীন, অজীব মানে কি? প্রাণহীন, জীবন নাই, প্রাণহীন সব উপাদান অজীব উপাদান নামে পরিচিত। এই অজীব উপাদান আবার দুই ধরনের। কি কি? অজৈব বা ভৌত উপাদান ও জৈব উপাদান। এই অজীব উপাদান কয় প্রকারের? দুই ধরনের। একটা হচ্ছে অজৈব বা ভৌত উপাদান, আর একটা হচ্ছে জৈব উপাদান। তোমার কাছে কঠিন লাগতেছে? তুমি এইভাবে পড়ো। বাস্তুতন্ত্রের উপাদান প্রধানত দুইটা, একটা হচ্ছে যাদের জীবন আছে, আরেকটা হচ্ছে যাদের জীবন নাই। এখন যাদের জীবন নাই এরা আবার দুই রকমের। কি কি? একটা হচ্ছে জৈব, একটা হচ্ছে অজৈব। এখন এই অজৈবর অপর নাম হইছে ভৌত। এটা একটু মনে রাখা লাগবে। অজৈবর অপর নাম কি? ভৌত। অজীব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার খনিজ লবণ, মাটি, পানি, আলো, এরপর বায়ু, তাপ, আর্দ্রতা। অজীব উপাদানের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকারের খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ ও আর্দ্রতা।
অজীব উপাদানের এই যে উদাহরণগুলো, মানে যাদের প্রাণ নাই, খনিজ লবণ, মাটি, আলু, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা, এইগুলো কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, এমসিকিউতে কিন্তু দিবে যে বাস্তুতন্ত্র অজীব উপাদান কোনগুলো, তখন তোমার এইগুলো বলা লাগবে, তার মানে এগুলো মুখস্থ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা, সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ হচ্ছে জৈব উপাদান। দেহাবশেষ হচ্ছে জৈব উপাদান। এখন তার মানে বলো, অজৈব উপাদানকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জৈব উপাদান, অজীব মানে হচ্ছে যাদের জীবন নাই, এই টাইপের যে উপাদানগুলো আমাদের বাস্তুতন্ত্র আছে সেগুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। জৈব কি? জৈব হচ্ছে মৃত জীবের বা সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ। মানে এই যে আমরা মরে যাই, আমরা মরে যাওয়ার পরে আমাদের দেহ কি কবরে দিয়ে আসার পরে কি আস্তে আস্তে মাটির সাথে মিশে যায়। এই যে মাটির সাথে যে মিশে যাচ্ছে, এইটাকে বলা হইতেছে হচ্ছে জৈব উপাদান। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে জৈব উপাদান। আমরা কি খালি মানুষই মারা যায়, আর কোনো প্রাণী মারা যায় না? কুকুর, বিড়াল, এগুলো তো মারা যায়। তো এগুলার যে দেহাবশেষ বা মরা দেহ, এই মরা দেহটা হচ্ছে জৈব উপাদান। জৈব উপাদান। আর অজৈব উপাদান কি? অজৈব উপাদান আমাদের চারপাশে যেগুলো, মাটি, আলু, পানি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা, এগুলা। ঠিক আছে, পরিবেশের জীব উপাদানের বেঁচে থাকার জন্য এসব অজৈব ও জৈব উপাদান অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, এখন আসা হচ্ছে জৈব উপাদানে। জৈব উপাদান না, জীব উপাদান। জীব উপাদান মানে কি? যাদের জীবন আছে তারা হচ্ছে জীব উপাদান। পরিবেশের সকল জীবন্ত অংশই বাস্তুতন্ত্রের জীব উপাদান। বাস্তুতন্ত্রের সকল জীব ও অজীব উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, তা তোমরা প্রথম পাঠেই জেনেছো। তার মানে এই যে জীব উপাদান এখন আমরা পড়বো, আর এই যে অজীব উপাদান পড়লাম, এদের ভিতরে কিন্তু সম্পর্ক রয়েছে। ঠিক আছে, বাস্তুতন্ত্রকে কার্যকরী রাখার জন্য এই সকল জীব যে ধরনের ভূমিকা রাখে তার উপর ভিত্তি করে জীব উপাদানকে তিনটা ভাগে ভাগ করা হয়। বাস্তুতন্ত্রের কে কার্যকরী রাখার জন্য, আমাদের এই বাস্তুতন্ত্রটাকে সচল রাখার জন্য, আমাদের এই পরিবেশটাকে সচল রাখার জন্য সকল জীবকে তাদের ভূমিকার উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? তিনটা ভাগে। কয়টা ভাগে? তিনটা ভাগে। একটা হচ্ছে উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক, খাদক, বিয়োজক। তাহলে আমি যদি প্রথম থেকে একটু বলি যে আমাদের একটা বাস্তুতন্ত্র আছে, বাস্তুতন্ত্র বা পরিবেশ আছে, আমরা যেখানে থাকি সেটাই বাস্তুতন্ত্র। ঠিক আছে, প্রথম কথা শেষ। এখন বাস্তুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়। তুমি চোখ বন্ধ করে আমার কথাগুলো শুনতে থাকো। বাস্তুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে যাদের জীবন আছে, এরা একটা ভাগ, আর একটা হচ্ছে যাদের জীবন নাই, তারা একটা ভাগ। এখন যাদের জীবন নাই এদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। এদের দুইটা ভাগ কি কি? একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। জৈব কারা? জৈব এই যে আমরা যে মরে গেলে আমাদের যে মৃত দেহগুলো মাটিতে মিশে যায়, এগুলো হচ্ছে জৈব উপাদান। আর অজৈব উপাদান কি? অজৈব উপাদানের আরেক নাম কি? ভৌত উপাদান। এখন অজৈব উপাদান কি? অজৈব উপাদান হচ্ছে খনিজ লবণ, মাটি, আলো, পানি, বায়ু, তাপ, আর্দ্রতা ইত্যাদি। শেষ, অজৈব উপাদান শেষ। এখন আসি আমরা হচ্ছে অজীব পড়ে ফেললাম, এখন আমরা জীব উপাদানে আসি। এখন জীব উপাদান বলতে কি? যাদের জীবন আছে তারাই জীব উপাদান, মানে আমরা জীবন্ত প্রাণী যা আছি তারাই এই বাস্তুতন্ত্রের জীব উপাদান। এখন জীব উপাদানগুলোকে কয়টা ভাগে ভাগ করা হয়? তিনটা ভাগে। কি কি? উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক, খাদক, বিয়োজক। উৎপাদক, খাদক, বিয়োজক। ঠিক আছে, এখন আসো এই উৎপাদক, খাদক, বিয়োজক এগুলা নিয়ে আমরা পড়বো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে উৎপাদক। উৎপাদক বলতে কি বোঝাচ্ছে? উৎপাদক বলতে যারা উৎপাদন করতে পারে। উৎপাদক বলতে কাদেরকে বোঝাচ্ছে? উৎপাদক বলতে যারা উৎপাদন করতে পারে। উৎপাদনটুকুই লিখলাম, যারা উৎপাদন করতে পারে। কি উৎপাদন করতে পারে? যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এখন আমাদের এই বাস্তুতন্ত্রে একমাত্র আছে হচ্ছে উদ্ভিদ বা সবুজ উদ্ভিদ, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া আমরা মানুষরা তো নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করি। কি তৈরি করো তোমরা? তোমরা খাবার তৈরি করো বলতে কি বুঝাও? তোমরা খাবারটাকে রান্না করো। কিন্তু তোমরা কি যেই জিনিসগুলো তোমরা রান্না করতেছো এগুলা কি তোমরা তৈরি করতেছো? যেমন ধরো তুমি ভাত রান্না করতেছো, তুমি তো বলছো ভাই আমি তো আমার নিজের ভাত নিজেই রান্না করতেছি। ভাই তুমি যে ভাত যে রান্না করতেছো, যে চাউলটা রান্না করতেছো, সেই চাউলটা কোথা থেকে আসতেছে? সবুজ উদ্ভিদ থেকে তো আসতেছে, তাই না? এই চাউলই যদি না থাকতো তাহলে তুমি কি রান্না করতা? তখন তুমি বলতে পারতা যে তোমার খাবার তুমি রেডি করতেছো, তোমার ভাত তুমি রান্না করতেছো, বলতে পারতা? বলতে পারতা না। যাই হোক, তার মানে সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা উৎপাদক নামে পরিচিত। তাহলে আমরা মানুষকে উৎপাদক হব কখনোই আমরা মানুষ উৎপাদক হব না। আমরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারি না। ঠিক আছে, সবুজ উদ্ভিদ, একমাত্র সবুজ উদ্ভিদ আছে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। আর আমরা কি করি? আমরা এই উদ্ভিদ প্রাণী এদের থেকে কারে খায় নি। ঠিক আছে,
যারা উৎপাদক তারা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদকরা সূর্যের আলোর উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার উপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। প্রত্যক্ষ বা পরোক্ষ মানে কি? সরাসরি নির্ভরশীল, আর নাহলে একটু ঘুরা গেছে নির্ভরশীল, এইটাই বুঝাইতেছে। তার মানে বাস্তুতন্ত্রের সকল প্রাণী, খালি আমরা মানুষ না, আরো যত প্রাণী আছে এই সব প্রাণী এই উৎপাদকের উপর নির্ভরশীল। উৎপাদক তার মানে কারা? সবুজ উদ্ভিদ, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, উৎপাদক শেষ। উৎপাদক শেষ, তার মানে জীব উপাদানের একটা ভাগ আমরা পড়ে ফেললাম, উৎপাদক। এখন আসবো আমরা খাদক। খাদক। খাদক বা ভক্ষক। খাদকের অপর নাম কি? ভক্ষক। ভক্ষক বলতে কি? যারা খায়, যারা অন্যকে খায় বেঁচে থাকে। ঠিক আছে, আচ্ছা, যে সকল জীব উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে বা অন্য কোনো প্রাণী খেয়ে যাপন করে তারাই হচ্ছে কি? খাদক বা ভক্ষক। খাদক বা ভক্ষক মানে কি? খায়, খালি খায়। কাদের কাছ থেকে খায়? অন্য কোনো প্রাণীর থেকে খায়, বা হচ্ছে অন্য কোনো প্রাণীকে খায় ফেলে, বা হচ্ছে অন্য কোনো উদ্ভিদ খায়। ঠিক আছে, তার মানে কি? আমি যদি আবার বলি, খাদকের সংজ্ঞা কি হবে? যে সকল প্রাণী উদ্ভিদ থেকে খাবার খায় বা কি অন্য প্রাণীকে খেয়ে বেঁচে থাকে, তারাই হচ্ছে খাদক বা ভক্ষক। এখন কথা হয়েছে, এই যে খাদক, এই খাদককে আবার তিনটা ভাগে ভাগ করা হয়। খাদককে আবার কয়টা ভাগে ভাগ করা হয়? তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি? প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, আর কি? প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, আরেকটা কি? কই গেল? আরেকটা কি? তাড়াতাড়ি আসো। আরেকটা হচ্ছে তৃতীয় স্তরের খাদক বা সর্বোচ্চ খাদক। এখন কথা হয়েছে, তার মানে প্রথম স্তরের খাদক বলতে কি বোঝাচ্ছে? প্রথম স্তরের খাদক বলতে কি বোঝাচ্ছে? প্রথম স্তরের খাদক বলতে হচ্ছে যে সকল প্রাণীরা তোমার হয়েছে এই উৎপাদক বা উদ্ভিদকে খায়, তারা হচ্ছে প্রথম স্তরের খাদক বা তৃণভোজী। তৃণ মানে কি? তৃণ মানে হচ্ছে গাছপালা জাতীয় খাবার যারা খায়। ভোজি মানে তো ভোজ করে যারা খায়, তাই না? তার মানে প্রথম স্তরের খাদক কারা? যে সকল প্রাণীরা উদ্ভিদভোজী, তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। যে সকল প্রাণী উদ্ভিদভোজী, তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। এরা তৃণভোজী নামে পরিচিত। ঠিক আছে, তৃণভোজী প্রাণীদের মধ্যে রয়েছে ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে অনেক বড় প্রাণী, যেমন গরু, ছাগল। গরু ছাগল কি করে? গরু ছাগল কি মাছ মাংস খায়? না, গরু ছাগল তো উদ্ভিদ খায়, তাই না? গরু ছাগল তো উদ্ভিদ খায়, তারা তো উদ্ভিদভোজী। এই কারণে গরু ছাগল হচ্ছে প্রথম স্তরের খাদক। তার মানে আরো যারা এরকম তোমার হচ্ছে উদ্ভিদভোজী বা তৃণভোজী, তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। শেষ। দ্বিতীয় স্তরের খাদক কারা? দ্বিতীয় স্তরের খাদক যারা প্রথম স্তরকে খেয়ে বেঁচে থাকে, তারা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এখন আমি তোমাকে নর্মাল উদাহরণ দিলাম, প্রথম স্তরের কি? গরু ছাগল। গরু ছাগল হচ্ছে প্রথম স্তরের উদাহরণ দিলাম। তার মানে গরু ছাগল কি আমরা খাই না? মাংস খাই না? তার মানে আমরা কি? আমরা দ্বিতীয় স্তরের খাদক। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় স্তরের খাদক যারা প্রথম স্তরের খাদকদেরকে খেয়ে বেঁচে থাকে, যেমন পাখি, ব্যাঙ, মানুষ, মাংসাশী। পাখি, ব্যাঙ এরাও তো তোমার হচ্ছে এই প্রথম স্তরের খাদকদেরকে খায়। ঠিক আছে, আচ্ছা, এখন যে আমরা দুইটা স্তর বললাম, কি কি বললাম? প্রথম স্তর বললাম, দ্বিতীয় স্তর বললাম। প্রথম স্তর এর খাদক কারা? যারা উদ্ভিদভোজী, যারা তৃণভোজী, যারা উদ্ভিদকে খায়, তারাই প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদকের উদাহরণ দেওয়া আছে কি? গরু ছাগল। তোমার এই উদাহরণ কিন্তু এমসিকিউতে আসবে। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, এগুলোর উদাহরণ কিন্তু এমসিকিউতে আসবে। আচ্ছা, দ্বিতীয় স্তরের খাদক কারা? যারা প্রথম স্তরকে খায়, এরা দ্বিতীয় স্তরকে মাংসাশীও বলে। তার মানে প্রথম স্তরকে বলা হয় হচ্ছে তৃণভোজী, প্রথম স্তরকে বলা হয় হচ্ছে তৃণভোজী, আর দ্বিতীয় স্তরকে বলা হয় মাংসাশী। ঠিক আছে, এখন দেখো, আমি এইখানে সবগুলা লিখে দিছি। তোমাদের অনেকেরই এখনো সব অগোছালো হয়েছে, যা বুঝাইছি সব মাথার উপর দিয়ে গেছে অনেকেরই। দেখো, প্রথম থেকে আসি। বাস্তুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যাদের প্রাণ আছে তাদেরকে, আরেকটা হচ্ছে যাদের প্রাণ নেই। এখন যাদের প্রাণ নেই এদেরকে আবার কি? দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জৈব, আরেকটা হচ্ছে অজৈব। জৈব কারা? মৃতগলিত বা মরা দেহ। ঠিক আছে, মরা দেহ। আর অজৈব কারা? অজৈব খনিজ লবণ, মাটি, আলো, তারপরে হচ্ছে পানি, বায়ু, তাপ, আর্দ্রতা, এগুলো। ঠিক আছে, শেষ। এখন দেখো, জীবের ভিতরে তিনটা ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে উৎপাদক, একটা হচ্ছে খাদক, একটা হচ্ছে বিয়োজক। তিনটা ভাগে ভাগ করা। উৎপাদক কারা? উদ্ভিদ। উৎপাদকের উদাহরণ কি? উদ্ভিদ। আর খাদকের উদাহরণ কি? খাদককে তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক।
ঠিক আছে, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। প্রথম স্তরের খাদক কি? গরু ছাগল। দ্বিতীয় স্তরের খাদক কি? পাখি, ব্যাঙ, মানুষ। তৃতীয় স্তরের খাদক কি? তৃতীয় স্তরের খাদক কারা? তৃতীয় স্তরের খাদক যারা এই প্রথম আর দ্বিতীয় স্তরকে খেয়ে বেঁচে থাকে। যারা এই প্রথম আর দ্বিতীয় স্তরকে খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে এই তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক কারা? কচ্ছপ, বক, তারপর হচ্ছে ব্যাঙ, তারপর হচ্ছে মানুষ। এইগুলো হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক। আর সর্বভুক্ত কারা? সর্বভুক্ত কারা? যারা এই সব স্তরে খায়। সর্ব মানে কি? সর্ব মানে কি? সর্ব মানে হচ্ছে সব। যারা এই সব স্তরে খাদ্য খায় তারা হচ্ছে সর্বভুক্ত। বুঝা গেছে? খাদককে তিনটা ভাগে ভাগ করা হয়, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। এরপর আসে বিয়োজক। বিয়োজক হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক। জাস্ট এতটুকু মনে রাখো, বিয়োজকের উদাহরণ কি? ব্যাকটেরিয়া, ছত্রাক। ঠিক আছে, বিয়োজকের উদাহরণ কি? ব্যাকটেরিয়া, ছত্রাক। এতটুকু হয়েছে, এতটুকু হয়েছে। এরপরে এরপরে তোমাদের এখানে আমাদের তৃতীয় স্তরটা বোঝানো বাকি আছে, সর্বভুক্ত বোঝানো বাকি আছে, বিয়োজক বোঝানো বাকি আছে। এখন আসো, ঠিক আছে, এখন আসো তৃতীয় স্তরে খাদক। তৃতীয় স্তরে খাদক, তৃতীয় স্তর বা সর্বোচ্চ খাদক। তৃতীয় স্তরের আরেকটা নাম কি? সর্বোচ্চ খাদক। যারা দ্বিতীয় স্তরের খাদকদেরকে খায়, যেমন কচ্ছপ, বক, ব্যাঙ, মানুষ। এদের মধ্যে কোনো কোনো প্রাণী আবার একাধিক স্তরের খাবার খায়, এদেরকে বলা হচ্ছে সর্বভুক্ত। সর্বভুক্ত কারা? তার মানে যারা একাধিক স্তরের খাবার খায় তারা হচ্ছে সর্বভুক্ত। যেমন আমি মানুষ, আমরা মানুষ হয়েছি সর্বভুক্ত। আমরা মানুষরা কি? সর্বভুক্ত। আমরা সব জায়গায় যাই, ভাগ বসাই। ঠিক আছে, আমরা সব স্তরেই ভাগ বসাই। আমরা প্রথম স্তরের যে তোমার হচ্ছে তৃণভোজী গরু ছাগল তাদেরকেও খাই, দ্বিতীয় স্তরে যে পাখি আছে তাদেরকেও খাই, আবার তৃতীয় স্তরে আসে সারে তৃতীয় স্তরে তোমার হয়েছে বক, যেমন যেমন এই যে তৃতীয় স্তরে বকও কিন্তু আমরা খাই। ঠিক আছে, আমরা মানুষ হচ্ছে সর্বভুক্ত প্রাণী। আর প্রাণীদের ভিতর থেকে তোমাদের আসার মতো আরেকটা সর্বভুক্ত আছে, কি জানো? কি নাম ওইটার? ওইটার নাম হচ্ছে শূকর। শূকর আর হচ্ছে মানুষ, সর্বভুক্ত। এই দুইটা মনে রাখো, ঠিক আছে? সর্বভুক্ত, এই দুইটা মনে রাখো। আচ্ছা, এখন আসো বিয়োজক। বিয়োজক কি? বিয়োজক হচ্ছে এরা পচনকারী নামেও পরিচিত। এরা কি? এরা হচ্ছে পচনকারী নামে পরিচিত। পরিবেশে কিছু অণুজীব আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ছত্রাক। এই ব্যাকটেরিয়া, ছত্রাকের উদাহরণটা কিন্তু আসবে, বলবে নিচের কোনটি বিয়োজক, তখন তোমার অ্যান্সার করা লাগবে ব্যাকটেরিয়া, ছত্রাক। এই ব্যাকটেরিয়া, ছত্রাক যারা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপরে ক্রিয়া করে। এ সময় মৃত উদ্ভিদ ও প্রাণী দেহে রাসায়নিক বিক্রিয়া ঘটে। মৃত উদ্ভিদ ও প্রাণী দেহে কি হয়? রাসায়নিক বিক্রিয়া ঘটে। ফলে মৃতদেহ ক্রমশ বিয়োজিত হয়ে নানা রকম জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়ে যায়। এসব দ্রব্যের কিছুটা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা থাকে, যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। এভাবে প্রকৃতিতে অজৈব জীব উপাদান ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাস্তুসংস্থান সচল রাখে। এখন তোমার এইখান থেকে দুইটা টাইপের কোশ্চেন আসবে। কি কি জানো? এখান থেকে দুইটা টাইপের কোশ্চেন আসবে। এক নম্বর এসে শর্ট কোশ্চেনে দিয়ে দিবে বিয়োজক কি, শর্ট কোশ্চেনে দিয়ে দিবে এসকিউ শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনে দিয়ে দিবে বিয়োজক কি। আরেকটা দিবে কি জানো? আরেকটা দিবে যে হচ্ছে প্রকৃতিতে অজীব ও জীব উপাদান কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে বাস্তুসংস্থান সচল রাখে বলতো। তখন তোমার এই এতটুকু অ্যান্সার করা লাগবে। ঠিক আছে, তখন তোমার এই এতটুকু অ্যান্সার করা লাগবে। কি কোশ্চেন আসতে পারে? যে হচ্ছে প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কিভাবে বাস্তুসংস্থান সচল রাখে তুমি লেখো, তখন এই এতটুকু লেখা লাগবে। ঠিক আছে, আচ্ছা, এতক্ষণ আমরা পড়ছি হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান পড়ছি। এতক্ষণ আমরা পড়ছি কি? বাস্তুতন্ত্রের উপাদান। এখন আমরা পড়বো হচ্ছে বাস্তুতন্ত্রের প্রকারভেদ। বাস্তুতন্ত্রের প্রকারভেদ। প্রকৃতিতে প্রাকৃতিক পরিবেশে দুই ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। প্রাকৃতিক পরিবেশে দুই ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। এতক্ষণ আমরা কি পড়ছি? বাস্তুতন্ত্রের উপাদান, বাস্তুতন্ত্রে কি কি আছে সেই উপাদান পড়ছি। এখন আমরা পড়বো বাস্তুতন্ত্রের প্রকারভেদ। ঠিক আছে, প্রকৃতিতে দুই ধরনের বাস্তুতন্ত্র রয়েছে। একটা কি? একটা হচ্ছে স্থলজ, আরেকটা কি? আরেকটা হচ্ছে জলজ। এই দুই রকমের বাস্তুতন্ত্র আছে হচ্ছে প্রকৃতিতে। ঠিক আছে, এই দুই রকমের বাস্তুতন্ত্র আছে প্রকৃতিতে। আচ্ছা, তোমরা এই পাঠে স্থলজ বাস্তুতন্ত্র ও জলজ বাস্তুতন্ত্র সম্পর্কে জানবে। এখন আমরা আগে জানবো হচ্ছে জলজ বাস্তুতন্ত্র সম্পর্কে। ঠিক আছে, স্থলজ বাস্তুতন্ত্র মানে স্থলজ কারা? পানি ছাড়া যে বাস্তুতন্ত্রটুকু আছে আমাদের, পানি ছাড়া এই যে মাটির উপরে যে বাস্তুতন্ত্রগুলো আছে সেগুলো হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র। ঠিক আছে, এখন
এখন বিষয় হচ্ছে এই স্থলজ বাস্তুতন্ত্রকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বনভূমি বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে মরুভূমির বাস্তুতন্ত্র। মরুভূমির বাস্তুতন্ত্র, ঠিক আছে। এখন এই বনভূমির বাস্তুতন্ত্রকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনাঞ্চলকে তোমার হচ্ছে একটা ভাগ করা হয়, আরেকটা হচ্ছে খুলনা সমুদ্র উপকূলীয় সুন্দরবন অঞ্চল। এই দুইটা ভাগে ভাগ করা হয় হচ্ছে এই বনভূমি বাস্তুতন্ত্রকে। বনভূমির বাস্তুতন্ত্রকে বাংলাদেশের আর কি, বুঝছো? বাংলাদেশের বনভূমি বাস্তুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলকে, আর এটা হচ্ছে খুলনা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলকে, ঠিক আছে, সুন্দরবন। এখন কোশ্চেন হচ্ছে এই যে সুন্দরবনের বাস্তুতন্ত্র সম্পর্কে সংক্ষেপে এখানে লেখছে। এখন এই সুন্দরবনের বাস্তুতন্ত্র এই জায়গা থেকে তোমার সৃজনশীল আসবে। সুন্দরবনের বাস্তুতন্ত্র, ঠিক আছে, সুন্দরবনের বাস্তুতন্ত্র দেখি এস কিউ সিকিউ, সরি ক্রিয়েটিভ কোশ্চেন, এস কিউ লিখতেছি কেন? ক্রিয়েটিভ কোশ্চেন এই এতটুকু থেকে কোশ্চেন দিবে, তার মানে এতটুকু অংশ আমার ঠাড়া মুখস্থ করে ফেলা লাগবে। আচ্ছা, এখন সুন্দরবনের বাস্তুতন্ত্র আমরা পড়বো। এখন কি পড়বো? সুন্দরবনের বাস্তুতন্ত্র। সুন্দরবনের বনভূমি অনেক অঞ্চলে বনভূমি থেকে আলাদা বৈশিষ্ট্যের। অন্যান্য অঞ্চলে সুন্দরবনের যে বনভূমি আছে, এই বনভূমি অন্যান্য যে বনভূমি আছে সে বনভূমি থেকে আলাদা। কিভাবে আলাদা? খুলনা জেলার দক্ষিণে সমুদ্র উপকূল থেকে ভিতরের দিকে এই অঞ্চল বেশ কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। এখন অনেকেই তো সুন্দরবনে গেছো, তারা তো জানোই। আচ্ছা, সুন্দরবনে হয় কি জানো? এই দেখো, সুন্দরবনে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই তোমাদেরকে। এই যে বড়, হ্যাঁ, এটা হচ্ছে সুন্দরবন। এখন এই যে নিচ দিয়ে যে উপরের দিকে খাড়া খাড়া হয়ে আছে, এগুলো কি তুমি জানো? এগুলো কি তুমি কি আইডিয়া করতে পারতেছ? এগুলো হইতেছে গাছের শিকড়। এগুলো কি? এগুলো হইতেছে গাছের শিকড়। এখন গাছের শিকড় তো আমরা জানি নর্মালি মাটির নিচে থাকে, তাহলে এখানে কিভাবে উপরে উঠে আসলো? এখানে কি কারণে উপরে উঠে আসছে? সুন্দরবনে এইখানে উপরে উঠে আসছে কারণ সুন্দরবনটা ম্যাক্সিমামই হচ্ছে তোমার কাদামাটি। ম্যাক্সিমামই কি? কাদামাটি। এখন কাদামাটির কারণে তোমার কি মাটির নিচে অক্সিজেন গুলো যাইতে পারে না। এখন মাটির নিচে অক্সিজেন যদি না যায়, তাহলে গাছের শিকড় অক্সিজেন পাবে কই? কারণ গাছের শিকড় এই অক্সিজেনের খোঁজ করতে 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 মাটির উপরেই চলে আসে, বুঝছো? এমনকি এই শিকড়গুলার গায়ে তোমার হচ্ছে ছোট ছোট ছিদ্র থাকে, যে ছিদ্রের মাধ্যমে তারা অক্সিজেন নেয়, ঠিক আছে? ছোট ছোট ছিদ্র থাকে, সেই ছিদ্রের মাধ্যমে তারা অক্সিজেন গ্রহণ করে। ওকে, তো এইটা নিয়েই তুমি দেখবা এই সুন্দরবনের এইখানে যে পড়াইছে, এই পড়াটা ম্যাক্সিমামে এইটা নিয়ে, এই অংশের ভিতরে এইটাই আছে। দেখো, জোয়ার ভাটার কারণে এই অঞ্চলে মাটি লবণাক্ততা বেশি, কাজেই লবণাক্ত পানি সহ্য করার ক্ষমতা সম্পন্ন উদ্ভিদ এই বনাঞ্চলে জন্মে। তার মানে সুন্দরবনে যেই গাছগুলো জন্মে এগুলো সব কি লবণাক্ততা সহ্য করতে পারে, বা অতিরিক্ত লবণের ভিতরে এরা বেঁচে থাকতে পারে, ঠিক আছে? এখন এই অতিরিক্ত লবণ যুক্ত পানি এখানে কেন হয়েছে? কারণ হচ্ছে জোয়ার ভাটার কারণে, ঠিক আছে? আচ্ছা, সুন্দরবন বনাঞ্চল ম্যানগ্রোভ বন নামে পরিচিত। এখন এইটা তো আমার মাস্ট মুখস্থ করা লাগবে যে হচ্ছে সুন্দরবন বনাঞ্চল ম্যানগ্রোভ বন নামে পরিচিত। তাহলে ম্যানগ্রোভ বন কোনটা? সুন্দরবন। আচ্ছা, এই বনের মাটি বেশ কর্দমাক্ত, মানে কি কাদা কাদা মাটি, ঠিক আছে? কাজেই এর ভিতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে না। তাই এখানকার উদ্ভিদের মূল বা শিকড় মাটির নিচে না গিয়ে খাড়াভাবে মাটির উপরের দিকে উঠে আসে। এসব মূলের আগায় অসংখ্য ছিদ্র থাকে, এই যে বললাম ছিদ্র থাকে, যার সাহায্যে উদ্ভিদ শ্বসনের জন্য বাতাস থেকে সরাসরি অক্সিজেন নিতে পারে, অক্সিজেন গ্রহণ করে। এ বনের উল্লেখযোগ্য উদ্ভিদ হলো সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা ইত্যাদি। এরা এই বনের উৎপাদক। এখন তার মানে সুন্দরবনের গাছ কয়টা? এখানে কয়টা দেওয়া আছে? 5টা দেওয়া আছে। গাছ তো আরো অনেক আছে, কিন্তু এই 5টা গাছের নাম তোমার সুন্দর করে মুখস্থ করে ফেলা লাগবে। সুন্দরবনের এই 5টা গাছের নাম তোমার সুন্দর করে মুখস্থ করে ফেলা লাগবে। সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা, ঠিক আছে? এরা এই বনের হচ্ছে উৎপাদক। এই বনের উৎপাদক, তার মানে সুন্দরবনের উৎপাদক কি কি দেওয়া আছে? এখানে 5টা দেওয়া আছে, সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, গোলপাতা, ঠিক আছে? কই গয় আছে 3টা, দেখো, গতে গরান, গতে গেওয়া আর গতে গোলপাতা, বাকি আছে কতে কেওড়া আর হচ্ছে সুন্দরী। এই তো। এখন পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ এই বনের প্রথম স্তরের খাদ্য। পাখি, মুরগি, হরিণ এগুলো হচ্ছে প্রথম স্তরের খাদ্য। বানর, কচ্ছপ, সারস ইত্যাদি হচ্ছে দ্বিতীয় স্তরের খাদ্য। আর তৃতীয় স্তরের খাদকের মধ্যে রয়েছে হচ্ছে তোমার বাঘ, শূকর।
এখন দেখো এই সবের মধ্যে শূকর হচ্ছে সর্বভুক্ত। ওই যে আমি লিখে দিলাম শূকর কি সর্বভুক্ত। এ বনের উল্লেখযোগ্য প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ, বানর, চিতল হরিণ, বন্য শূকর, কুমির, নানা ধরনের এগুলা আর কি দেওয়া আছে। আচ্ছা, এখন এইখানে মনে রাখার বিষয়টা কি জানো? এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে আমরা যখন ওই যে উপাদান পড়ছিলাম তার ভিতরে কচ্ছপকে আমরা কিসের ভিতরে দিছিলাম? কচ্ছপকে আমরা দিছিলাম হচ্ছে তোমার হচ্ছে তৃতীয় স্তরের খাদকের ভিতরে দিছিলাম, কিন্তু এই সুন্দরবনের ক্ষেত্রে কচ্ছপ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এই সুন্দরবনের ক্ষেত্রে কচ্ছপ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এটা তোমার মাথায় রাখা লাগবে, ঠিক আছে? এটা তোমার মাথায় রাখা লাগবে। তো এইখান থেকে আমরা এখন কি বললাম? এতক্ষণ পর আমরা পড়ছি বাস্তুতন্ত্র প্রকারভেদ হচ্ছে দুইটা, একটা হচ্ছে স্থলজ, একটা হচ্ছে জলজ। স্থলজকে দুইটা ভাগে আবার ভাগ করা যায়, একটা হচ্ছে বনভূমি আর একটা হচ্ছে মরুভূমি। এখন বনভূমি, বাংলাদেশের যে বনভূমি আছে এই বনভূমিকে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে সুন্দরবন, একটা হচ্ছে সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বনাঞ্চল। এখন এখানে আমরা এই সুন্দরবন সম্পর্কে পড়ছি, ঠিক আছে? এতটুকু মুখস্থ করে নেওয়া লাগবে কিন্তু, ওকে? তো আমাদের ছিল এতটুকু। এরপরে আসি যে জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্র প্রধানত কয় ধরনের হয়? জলজ বাস্তুতন্ত্র প্রধানত 3 ধরনের। আমরা কি কি বললাম? আমরা প্রথমেই বাস্তুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করছি। একটা ছিল কি মনে করো স্থলজ বাস্তুতন্ত্র ছিল। এখন পড়তেছি কি জলজ বাস্তুতন্ত্র। জলজ বাস্তুতন্ত্রকে আবার কয়টা ভাগে ভাগ করা হয়? 3টা ভাগে। একটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, আরেকটা হচ্ছে নদীর বা নদ নদীর বাস্তুতন্ত্র, আরেকটা হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্র, ঠিক আছে? এখন আসো, এখানে তেমন একটা পড়া নাই, এখানে জাস্ট একটুখানি পড়া আছে। আচ্ছা, পুকুরের বাস্তুতন্ত্র। এখন তোমার কোশ্চেন আসবে এই জায়গা থেকেও যে হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে একটু লেখো। তখন তোমার এই জায়গা থেকে একটু লেখা লাগবে। লেখাটা একদমই বিচ্ছিরি, কিছু করার নাই, পিডিএফটাই এমন। তোমার বোঝার সুবিধার্থে এখানে একটি পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো। স্বাদুপানির একটি ছোট পুকুর জলজ বাস্তুতন্ত্রের একটি স্বয়ংসম্পূর্ণ উদাহরণ। স্বাদুপানির একটি ছোট পুকুর মানে তোমার আশেপাশে যে পুকুরগুলো আছে না, পুকুর যেখানে আমরা গোসল টোসল দিই গ্রামের মানুষরা, তো এই পুকুরটা হয়েছে তোমার জলজ বাস্তুতন্ত্রের একটা স্বয়ংসম্পূর্ণ উদাহরণ, ঠিক আছে? পুকুরে রয়েছে অজীব ও জীব উপাদান। অজীব ও জীব 2 রকমের উপাদানই রয়েছে। অজীব উপাদানের মধ্যে পুকুরে রয়েছে পানি, দ্রবীভূত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, কিছু জৈব পদার্থ। এসব পদার্থ জীব কই গেল? এসব পদার্থ জীব সরাসরি ব্যবহার করতে সক্ষম। জীব উপাদানের মধ্যে আছে তোমার হচ্ছে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, নানা রকমের বিয়োজক। এখন এইখানে আমার 2টা বিষয় খুবই সুন্দর মতো মনে রাখা লাগবে। একটা হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, আরেকটা হচ্ছে জুপ্লাঙ্কটন। ফাইটোপ্লাঙ্কটন আরেকটা হচ্ছে জুপ্লাঙ্কটন। এই যে ফাইটোপ্লাঙ্কটন আরেকটা হচ্ছে জুপ্লাঙ্কটন, এই 2টা সংজ্ঞা তোমার মারাত্মকভাবে মুখস্থ করা লাগবে। ফাইটোপ্লাঙ্কটন কি? পুকুরের বাস্তুসংস্থানের উৎপাদক হচ্ছে নানা রকমের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ। এই যে আণুবীক্ষণিক উদ্ভিদ, এই ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদ, এই আণুবীক্ষণিক উদ্ভিদ হচ্ছে তোমার ফাইটোপ্লাঙ্কটন। তার মানে তোমাকে আমি যদি বলি ফাইটোপ্লাঙ্কটনের সংজ্ঞা বলো তো। ফাইটো মানে কিন্তু গাছ হয়, ঠিক আছে? ফাইটো মানে কিন্তু উদ্ভিদ হয়। এই যে ফাইটো লেখা, এই ফাইটো মানে কিন্তু উদ্ভিদ, ঠিক আছে? এখন ফাইটোপ্লাঙ্কটন, তার মানে ফাইটোপ্লাঙ্কটন কি? ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে আমাদের যে চারপাশে পুকুর আছে, এইসব পুকুরের ভিতরে নানা রকমের ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদ আছে, এগুলো হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। আবার এই ফাইটোপ্লাঙ্কটন কি? এই ফাইটোপ্লাঙ্কটন হচ্ছে পুকুরের বাস্তুসংস্থানের উৎপাদক। এই ফাইটোপ্লাঙ্কটন কি? পুকুরের বাস্তুসংস্থানের উৎপাদক। এখন তার মানে পুকুরের ভিতর ছোট ছোট উদ্ভিদ আছে, তার মানে ছোট ছোট আণুবীক্ষণিক কি প্রাণীও আছে না? ছোট ছোট আণুবীক্ষণিক যে প্রাণীগুলো আছে সেগুলোকে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক প্রাণী, এই প্রাণীগুলোকে বলা হচ্ছে জুপ্লাঙ্কটন, ঠিক আছে? এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলোকে বলা হয় জুপ্লাঙ্কটন। বিভিন্ন প্রকার জলজ কীটপতঙ্গ, ছোট মাছ, ঝিনুক, শামুক ইত্যাদি যারা উৎপাদকদের খায় তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। তার মানে এই পুকুরের বাস্তুসংস্থানের ক্ষেত্রে তোমার প্রথম স্তরের খাদক কারা? এই ছোট মাছ কীটপতঙ্গ। এখানে মনে রাখার বিষয় হচ্ছে ঝিনুক আর শামুক। শামুক কি? প্রথম স্তরের খাদক। শামুক প্রথম স্তরের খাদক। আবার এদেরকে যারা খায় আরেকটু বড় মাছ, ব্যাঙ, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এদেরকে আবার যারা খায়, এই ব্যাঙ বড় মাছ যাদেরকে খায়, যারা খায় তারা হচ্ছে তৃতীয় স্তরের খাদক। এখন এই তৃতীয় স্তরের খাদকের ভিতরে মনে রাখা লাগবে সাপ, কচ্ছপ, ব্যাঙ। দেখছ? তার মানে কচ্ছপ দ্বিতীয় স্তরের খাদক। এটা কোথাকার ক্ষেত্রে?
এটা শুধুমাত্র সুন্দরবনের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে কচ্ছপ তৃতীয় স্তরের খাদ্য। ঠিক আছে, ঠিক আছে। পুকুরে মৃত উদ্ভিদের উপর ব্যাকটেরিয়া ছত্রাক বিয়োজকের কাজ করে। বিয়োজক মানেই ব্যাকটেরিয়া ছত্রাক, বিয়োজক বললে ব্যাকটেরিয়া ছত্রাক। এরপর বিয়োজক দ্রব্যাদি আবার পুকুরে উৎপাদক খাদ্য হিসেবে গ্রহণ করে। পুকুরের উৎপাদক খাদ্য হিসেবে গ্রহণ করে। এই যে উৎপাদক কারা? এই যে ফাইটোপ্লাঙ্কটন। এই ফাইটোপ্লাঙ্কটন কি পুকুরের উৎপাদক, তাই না? এই পুকুরের উৎপাদকগুলো কি খায়া তৈরি হয়? এই বিয়োজককে খায়া তৈরি হয়। এই বিয়োজিত দ্রব্যাদি খায়া বলতেছি, গ্রামের ভাষায় হয়ে গেছে। এই বিয়োজিত দ্রব্যাদিকে খেয়ে তোমার হচ্ছে পুকুরে উৎপাদক বেঁচে থাকে বা বড় হয়, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে। এই ছিল আমাদের এখন কথা হয়েছে অনেকের কাছে এইটাও ঝাপসা, সমস্যা নাই, বড় করে নিয়ে আসতেছি, একটু বড় করি। হ্যাঁ, এখন পড়বো বাস্তুতন্ত্রের প্রকারভেদ। একটু আগে পড়ছিলাম বাস্তুতন্ত্রের উপাদান, ঠিক আছে। এখন পড়বো প্রকারভেদ। প্রকারভেদকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে স্থলজ, একটা হচ্ছে জলজ। স্থলজ, জলজ। স্থলজের ভিতরে দুই প্রকার, একটা হচ্ছে বনাঞ্চল, একটা হচ্ছে মরু অঞ্চল। ঠিক আছে, বনাঞ্চলকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে সিলেট ও চট্টগ্রাম। বাংলাদেশের বনাঞ্চলকে দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে সিলেট ও চট্টগ্রাম, আর একটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবনকে এখন দেখো কই গেল। হ্যাঁ, সুন্দরবনকে দেখো, সুন্দরবনের যে প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, উৎপাদক, এগুলো লিখে দিছি। সুন্দরবনের উৎপাদক কারা? ওই যে 5টা গাছ। এখানে উৎপাদক তারও বহুত আছে সুন্দরবনে, কিন্তু তোমাদের বইয়ে যে 5টা দেওয়া আছে, তোমরা এই 5টাই আগে মুখস্থ করো ভাই। তারপরে প্রথম স্তরে কি? পোকামাকড়, পাখি, মুরগি, হরিণ, প্রথম স্তর। দ্বিতীয় স্তর কি? বানর, কচ্ছপ, সারস। দ্বিতীয় স্তর কি? বানর, কচ্ছপ, সারস। তৃতীয় স্তর কি? বাঘ, শূকর। তৃতীয় স্তর কি? বাঘ, শূকর। এর ভিতরে শূকর কি? শূকর হচ্ছে সর্বভুক্ত। এই যে কচ্ছপ এখানে দ্বিতীয় স্তর, বাট অন্য সব জায়গায় কচ্ছপ কি তৃতীয় স্তর, তাই না? আর জলজকে 3 ভাগে ভাগ করা হয়, পুকুর, নদী, সমুদ্র। তার পুকুরের ভিতরে আছে কি? ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন। শেষ। এখন আমরা এমসিকিউ গুলো সলভ করে ফেলব। ক্লাসটা অনেক বড় হয়ে যাইতেছে, সেটা বুঝতেছি, এখন কিছু তো করার নাই ভাইয়া। বাস্তুতন্ত্রের উপাদান সমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? এখন কি এগুলা নিয়ে ঝামেলা হবে? যে 2টা পৃষ্ঠা সুন্দর করে ছক করে দিছে, এই 2টা পৃষ্ঠা নিজেরা খাতায় আরো ছোট করবা, আরো ছোট করে 1 পৃষ্ঠার ভিতরে লিখে কি করবা? টেবিলে লাগায় রাখবা, বা বইয়ের এই পৃষ্ঠা বা এই চ্যাপ্টারে প্রথমে লাগায় রাখবা। ঠিক আছে, কারণ পড়াগুলো সব গোছায় আনা লাগবে বৃত্তি পরীক্ষার জন্য। বৃত্তি পরীক্ষার আগে যে জাস্ট খালি একবার করে রিভিশন দিবা, 1 ঘন্টা, এক একটা চ্যাপ্টার 1 ঘন্টা, 1.5 ঘন্টা করে, 1 ঘন্টা করে নিলেই তোমার হচ্ছে কতক্ষণ লাগে আর। আচ্ছা, বাস্তুতন্ত্রের উপাদান সমূহকে প্রধানত কোন দুভাগে ভাগ করা যায়? বাস্তুতন্ত্রের উপাদান সমূহকে প্রধানত জীবন আছে যাদের আর জীবন নাই, এই দুইটাকে, জীব আর অজীব, এই দুইটাতে ভাগ করা হয়। বাস্তুতন্ত্রের উপাদান কয়টি? বাস্তুতন্ত্রের উপাদান হচ্ছে 2টি। বাস্তুতন্ত্রের উপাদান কয়টি? 2টি, জীব আর অজীব। বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান কি নামে পরিচিত? প্রাণহীন হচ্ছে অজীব, যাদের জীবন নাই। অজীব এখন কয় প্রকার? অজীব কয় প্রকার? অজীব ছিল হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। অজীব আবার ছিল 2 প্রকার, অজীব, জৈব। অজৈব, জৈব। আচ্ছা, কোনটি বাস্তুতন্ত্রের ভৌত উপাদান? বাস্তুতন্ত্রের ভৌত উপাদান হচ্ছে আলো। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কি? আলো। এখন কথা হয়েছে ভৌত উপাদান বলতে তোমার মাথায় আসতেছে না। আচ্ছা, ভৌত উপাদানেরই আরেক নাম ছিল না অজৈব উপাদান? অজৈব উপাদান কি আরেকটা নাম ছিল না? মনে আছে? অজৈব উপাদান, অজৈব উপাদান। তার মানে বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি? জৈব উপাদান কোনটি? মৃত জীব। মৃত জীব পরে আসছে, এগুলো সব ওই যে ছোট যে পৃষ্ঠাটা করে দিছি, ওই ছোট পৃষ্ঠার ভিতরে সবকিছু আছে। তোমরা এই এমসিকে এখনই সলভ করতে এসো না, আগে ক্লাসটা তুমি থিওরিটা করছো, করে এখন তুমি ক্লাসটা অফ রেখে থিওরিটা মুখস্থ করো। মুখস্থ করার পরে তুমি আসো এই এমসিকিউ সলভ করতে। ঠিক আছে, জীবের মৃত ও গলিত দেহাবশেষকে কি বলা হয়? জৈব উপাদান বলা হয়। তাহলে কোনটি অজীব উপাদান? অজীব উপাদান কি? যাদের জীবন নাই। এখানে দেখো, উৎপাদকের জীবন আছে, বিয়োজকের জীবন আছে, ব্যাকটেরিয়া ছত্রাকের তো জীবন আছে, এরপর হচ্ছে খাদকের তো জীবন আছে। তাহলে এখানে অজীব মানে হচ্ছে জীব নয়, যাদের জীবন নাই। এখানে কি একমাত্র জৈব উপাদান। এরপর সবুজ উদ্ভিদকে কি নামে পরিচিত? সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? উৎপাদক নামে পরিচিত। উৎপাদকরা কিসের সাহায্যে খাদ্য তৈরি করে? ও কতবার আসছে দেখছো? সবুজ উদ্ভিদ কি নামে পরিচিত? উৎপাদক নামে পরিচিত। আবার বিয়োজক দিয়ে দেও না কিন্তু, বিয়োজক যারা বিয়োজন করে, ব্যাকটেরিয়া ছত্রাক হচ্ছে বিয়োজক। ঠিক আছে, উৎপাদকরা কিসের সাহায্যে খাদ্য তৈরি করে? কিসের সাহায্যে? সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। মনে আছে না?
উৎপাদকরা কোন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। আর কিসের সাহায্যে? সূর্যের আলোর সাহায্যে। খাদ্যস্তরকে কয় শ্রেণীতে ভাগ করা হয়? খাদ্যস্তরকে 3টা শ্রেণীতে ভাগ করা হয়, প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর। আচ্ছা, যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা কি? তারা হচ্ছে প্রথম স্তরের খাদ্য। এরপর আসুন একটু বড় করে নিই। আচ্ছা, যে সকল প্রাণীরা উদ্ভিদভোজী তারা কোন স্তরের খাদ্য? তারা প্রথম স্তরের খাদ্য। কোনটি তৃণভোজী প্রাণী? এখানে তৃণভোজী মানে হচ্ছে গাছপালা খায়। কোনটি? গরু, বক, ব্যাঙ, কচ্ছপ। কোনটা হবে? গরু। এরপরে প্রথম স্তরের খাদক কোনটি? গরু। প্রথম স্তরের খাদক কোনটি? আবারও কতগুলো আসছে? রাজশাহী বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। তার মানে প্রথম স্তরের খাদক কোনটি? গরু, ছাগল। নিচে কোনটি স্থলজ বাস্তুসংস্থানের প্রথম স্তরের খাদক? আবারও আসছে প্রথম স্তরের খাদক। নিচে কোনটি দ্বিতীয় স্তরের খাদক? এখন দ্বিতীয় স্তরের খাদক কোনটি? পাখি। আর কচ্ছপ দ্বিতীয় স্তরের খাদক কোনটার ক্ষেত্রে? শুধুমাত্র সুন্দরবনের ক্ষেত্রে। আচ্ছা, পুকুরের বাস্তুসংস্থানের কোনটি তৃতীয় স্তরের খাদক? তৃতীয় স্তরের খাদক কোনটি? এই যে কচ্ছপ। নিচে কোনটি বিয়োজক? ব্যাকটেরিয়া বিয়োজক। কতবার আসছে দেখছো? 14 সালে মনে হয় যে এই প্রশ্নে হিড়িক বেঁধে গেছিল একদম। কোন জীবটি বিয়োজক? কোনটি? ছত্রাক। ব্যাকটেরিয়া, ছত্রাক। সেম কোশ্চেন বারবার দিয়ে রাখছে। আচ্ছা, দ্বিতীয় স্তরের খাদক কোনটি? গরু, ছাগল তো প্রথম স্তরের খাদক, তার মানে গরু, ছাগল বাদ, তার মানে বাকি দুইটা হবে। আচ্ছা, বাস্তুতন্ত্রের প্রকারভেদ। কয় ধরনের বাস্তুতন্ত্র আছে? কয় ধরনের? 2 ধরনের, একটা স্থলজ আর একটা কি জলজ। বাংলাদেশের বনভূমিকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়? 2টা ভাগে, একটা সিলেট, পার্বত্য চট্টগ্রাম, আর একটা কি সুন্দরবন এলাকা বা খুলনার। এরপরে যাই, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। কোন উদ্ভিদ প্রতিদিন জোয়ার ভাটায় নিমজ্জিত হয়? জোয়ার ভাটায় কোন উদ্ভিদ প্রতিদিন হয়? ম্যানগ্রোভ উদ্ভিদ। ম্যানগ্রোভ বলতে কি? ওই যে ম্যানগ্রোভ বনের উদ্ভিদ বা সুন্দরবনের উদ্ভিদ জোয়ার ভাটায় প্রত্যেকদিন নিমজ্জিত হয়। সুন্দরবন কোন প্রকারের বন? সুন্দরবন ম্যানগ্রোভ বন। আচ্ছা, ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? শ্বাসমূল বিদ্যমান। ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য কোনটি? শ্বাসমূল মানে কি? ওই যে মাটির নিচে থেকে যে উপরে চলে আসতেছে, কিসের জন্য? শ্বাস নেওয়ার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য বাতাসের থেকে, তাই না? তার মানে শ্বাসমূল বিদ্যমান। ঠিক আছে, এটা হচ্ছে বোর্ডে কোশ্চেন, কোন কলেজের কোশ্চেন। আচ্ছা, সুন্দরবন উদ্ভিদের মূলের অগ্রভাগে কোনটি বিদ্যমান? অসংখ্য ছিদ্র। বলছিলাম না, মূলের আগাতে অনেক ছিদ্র থাকে। কোনটির মূল খারাপভাবে মাটির উপরের দিকে উঠে আসে? তার মানে সুন্দরবনে যে গাছগুলো আছে, জবা, আম, সেগুন, সুন্দরী আমরা পড়ছি সুন্দরবনের উদ্ভিদ। আচ্ছা, কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ? সুন্দরী ম্যানগ্রোভ বনের উদ্ভিদ। হরিণ কোন স্তরের খাদক? হরিণ তো প্রথম স্তরের খাদক, কারণ সে তৃণভোজী। বনাঞ্চলে বাস্তুসংস্থানের প্রথম স্তরের খাদক কোনটি? বনাঞ্চলের বাস্তুসংস্থানের প্রথম স্তরের খাদক কোনটি? প্রথম স্তরের খাদক হরিণ। কোনটি সুন্দরবনের সর্বভুক্ত কে? শূকর। বলছিলাম সর্বভুক্ত আছেই 2টা, একটা মানুষ, মানে তোমাদের বইয়ে আছেই দেওয়া 2টা, একটা মানুষ আর একটা শূকর। আচ্ছা, সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক কোনটি? বাঘ। সুন্দরবনের তৃতীয় স্তরের খাদক কোনটি? এখানে কি দেওয়া আছে? শূকর। আচ্ছা, জলজ বাস্তুতন্ত্র প্রধানত কত প্রকার? জলজ বাস্তুতন্ত্র নদ নদী, পুকুর আর কি সামুদ্রিক, 3টা। কোনটি উৎপাদন করতে পারে? কে? ফাইটোপ্লাঙ্কটন। পড়ছিলাম না, ফাইটো মানে কি? উদ্ভিদ। কোনটি ফাইটোপ্লাঙ্কটন? তার মানে উদ্ভিদ কোনটা এর মধ্যে? এই যে ফাইটোপ্লাঙ্কটন। একে তো উদ্ভিদ হওয়া লাগবে, তারপর হচ্ছে ক্ষুদ্র উদ্ভিদ হওয়া লাগবে। এখন তুমি যদি শাপলা দিয়ে এসো, শাপলা দিলে কি হবে? শাপলা কি ক্ষুদ্র উদ্ভিদ? শাপলা হয়েছে বড় উদ্ভিদ, তার মানে ক্ষুদ্র উদ্ভিদের ভিতরে আছে হচ্ছে শৈবাল বা শ্যাওলা। ঠিক আছে, পুকুরের পানিতে বিদ্যমান ক্ষুদ্র প্রাণীকে কি বলা হয়? জু প্লাঙ্কটন। প্রাণীকে বলা হয় হচ্ছে জু প্লাঙ্কটন। জু। আচ্ছা, কোনটি প্রথম স্তরের খাদক? ঝিনুক প্রথম স্তরের খাদক। পড়াইছিলাম ঝিনুক পড়াইছি। কোনটি প্রথম স্তরের খাদক? শামুক ঝিনুক প্রথম স্তরে ছিল। একটি পুকুরের বাস্তুতন্ত্রে একটু বড় সাইজের মাছ কোন স্তরের? একটু বড় সাইজের মাছ দ্বিতীয় স্তরের। আচ্ছা, কোনটি পুকুরের দ্বিতীয় স্তরের খাদক? কি? ব্যাঙ আর একটু বড় সাইজের মাছ পুকুরের ক্ষেত্রে। কোনটি পুকুরের তৃতীয় স্তরের খাদক? তৃতীয় স্তরের খাদক কি? সাপ। সুন্দরবনের মাটিতে জোয়ার ভাটার পানি প্রবেশ করে, বাতাস চলাচল করে না, লবণের পরিমাণ বেশি। 3টাই হবে। খাদ্য শৃঙ্খল বুঝতে হলে, খাদ্য জাল বুঝতে হলে তোমার আগে বোঝা লাগবে খাদ্য শৃঙ্খল অর্থ কি, খাদ্য জাল অর্থ কি।
খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝাচ্ছে বলো তো? শৃঙ্খল, শৃঙ্খল মানে এই দেখো লেখে নিয়ে আসছি, সিকল, চেইন বা একটার পর একটা ধারাবাহিকতা। তার মানে খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়? খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায় মুখস্থ করবা না, তুমি শব্দের অর্থটা বোঝার ট্রাই করো। খাদ্য শৃঙ্খল বলতে বোঝাচ্ছে যে প্রকৃতিতে জীবজগতের মধ্যে কে কাকে খায়, কে কাকে খায় তার একটা ধারাবাহিক সম্পর্ক বা চেইন, কে কাকে খায়। যেমন যেমন তোমাকে আমি যদি বলি, আমরা কি মানুষ না? আমরা মানুষ। আগে ধরো হচ্ছে ঘাস। কি ব্যাপার এমন করতেছে কেন? ও সরি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আগে ধরো হচ্ছে ঘাস। ঘাস, ঘাস কে খায় বলো তো? ঘাস গরু ছাগল খায় না? ধরলাম গরু, গরু খায়। গরুকে কারা খায়? আমরা খাই না? আমরা মানুষ, মানুষ খাই না? এই যে দেখো কে কাকে খায়, ঘাসকে খায় গরু, গরুকে খাই আমরা। এই যে খাওয়ার একটা সিরিয়াল, এইটাই একটা খাদ্য শৃঙ্খল, এইটা একটা খাদ্য শৃঙ্খল, খাদ্য শৃঙ্খল, শৃঙ্খল। ঠিক আছে? এইরকম এইরকম অসংখ্য খাদ্য শৃঙ্খল আমাদের এই পৃথিবীতে আছে না? যেমন ধরো আরেকটা যদি আরেকটা খাদ্য শৃঙ্খল আমি যদি এখন যদি লিখি, ধরো যে হচ্ছে ঘাসই দিলাম, ঘাস। ঠিক আছে, আরো অনেক কিছু আছে। ঘাস, ঘাস কি কি খায়? পোকামাকড় খায় না? আমরা পতঙ্গ বলি, পতঙ্গ, পতঙ্গ বলি পোকামাকড়কে। আবার এই পতঙ্গকে কে খায়? ব্যাঙ খায় না? ব্যাঙ খায় না। পোকামাকড় কি ব্যাঙ খায় না? ব্যাঙ কিন্তু পোকামাকড়কে খায়। আচ্ছা, এই ব্যাঙকে কে খায়? সাপ খায় না? সাপ খায়। আবার দেখো এই সাপকে কি ঈগল খায় না? ঈগল, ঈগল, ঈগল। এই যে আরেকটা খাদ্য শৃঙ্খল। ঠিক আছে, এইরকম অসংখ্য খাদ্য শৃঙ্খল মিলে একটা খাদ্য জাল তৈরি হয়। এইরকম অসংখ্য খাদ্য শৃঙ্খল মিলায় একটা খাদ্য জাল তৈরি হয়। ঠিক আছে, বুঝা গেছে? আশা করি বুঝা গেছে। এখন দেখো কি বলছে, তোমরা জেনেছো বাস্তুতন্ত্রের কোনো জীবই এককভাবে বেঁচে থাকতে পারে না। বেঁচে থাকার জন্য একে অন্যের উপর বিভিন্নভাবে নির্ভরশীল। জীবের বেঁচে থাকার জন্য তার চারপাশের সমস্ত উপাদান নানাভাবে প্রভাবিত করে। আচ্ছা, খাদ্য শৃঙ্খল। এই পৃথিবীতে সকল শক্তির উৎস সূর্যের আলো, এটা তো আমরা জানি। বাস্তুতন্ত্রের উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। তার মানে বাস্তুতন্ত্রের উৎপাদক কি? সবুজ উদ্ভিদ। এই এমসিকিউটা কিন্তু বারবার আসবে। ঠিক আছে, বাস্তুতন্ত্রের উৎপাদক কি? সবুজ উদ্ভিদ। তোমরা জেনেছো প্রাথমিক স্তরের খাদ্যের জন্য এই উৎপাদকের উপর নির্ভরশীল বা এই সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল প্রাথমিক স্তরের খাদ্য। এখন প্রাথমিক স্তরের খাদ্য কাদেরকে বলা হয়? আবার দ্বিতীয় স্তরের খাদ্য নির্ভরশীল প্রাথমিক স্তরের উপর। এখন তার মানে প্রাথমিক স্তর কারা ছিল? যারা উৎপাদককে খায় বা সবুজ উদ্ভিদকে খায়। দ্বিতীয় স্তর কারা ছিল? যারা প্রাথমিক স্তরকে খায়। তৃতীয় স্তর কারা ছিল? যারা দ্বিতীয় স্তরকে খায়। তাই না? এভাবে একটি বাস্তুতন্ত্রের সকল জীব উদ্ভিদ পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে সম্পর্কযুক্ত, পুষ্টি চাহিদার দিক থেকে ধারাবাহিকভাবে সম্পর্কযুক্ত, ফলে গড়ে ওঠে খাদ্য শৃঙ্খল। তাই দেখা যাচ্ছে উদ্ভিদ উৎস থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মধ্যে একে অন্যকে খাওয়ার মাধ্যমে শক্তির যে স্থানান্তর ঘটে, তাই খাদ্য শৃঙ্খল। এখন কথা হয়েছে কি জানো? এখন কথা হয়েছে তোমাকে এই অংশ মুখস্থ, কেন জানি লাল কালার দিয়ে দাগাইতে অনেক ভালো লাগে। এইখান থেকে এতখানি অংশ তোমার মুখস্থ করা লাগবে সিকিউর জন্য। ঠিক আছে, মুখস্থ এতখানি অংশ, কারণ এটা সিকিউতে দেখবে অনেক জায়গায় লেখা লাগতেছে। এতটুকু অংশ মুখস্থ করা লাগবে। তখন আসবে কি জানো? এখানে কোশ্চেনটা আসবে কি? কোশ্চেনটা আসবে যে হচ্ছে খাদ্য শৃঙ্খলের যে পুষ্টি চাহিদার যে ধারাবাহিকতা, সেটা বলতে তুমি কি বুঝো? তোমার কাছে কোশ্চেন আসবে যে হচ্ছে খাদ্য শৃঙ্খলে পুষ্টি ধারাবাহিকতা সম্পর্কে তুমি কি বুঝো, পুষ্টি চাহিদার ধারাবাহিকতা সম্পর্কে তুমি কি বুঝো, তুমি লেখো। তখন তোমার এটা লেখা লাগবে। ঠিক আছে, এখন আসো খাদ্য চাল। বাস্তুতন্ত্রে অসংখ্য খাদ্য শৃঙ্খল থাকে, তা নিশ্চয়ই দেখেছো। এসব খাদ্য শৃঙ্খল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিভিন্ন খাদ্য শৃঙ্খল পরস্পর সম্পর্কযুক্ত। খাদ্য শৃঙ্খলে এই সংযুক্তিকে খাদ্য চাল বলা হয়। খাদ্য শৃঙ্খলের এই সংযুক্তিকেই খাদ্য চাল বলা হয়। ঠিক আছে, খাদ্য জাল কি কি বলছিলাম? অসংখ্য খাদ্য শৃঙ্খল মিলায়া তোমার হইছে একটা খাদ্য জাল গঠিত হয়। যেমন দেখো এখানে একটা খাদ্য জালের উদাহরণ দিছে। এখন এর ভিতরে দেখবে কয়েকটা খাদ্য শৃঙ্খল আছে। কেমন? যেমন ধরো এটা কি ঘাস না? উৎপাদক, উৎপাদক। এখন এখন আচ্ছা, এই উৎপাদক কি ঘাস ফড়িং খায় না? ঘাস ফড়িং কি ঘাস খায় না? খায়। তার মানে এটা একটা শৃঙ্খল হয়ে যাচ্ছে। তারপরে এই যে ঘাস ফড়িং, এই ঘাস ফড়িংকে কি টিকটিকি খায় না? টিকটিকি খায়। আবার দেখো এই টিকটিকি কি ঈগল খায় না? খায়। এখন দেখো
এখন দেখো, আবার দেখো আরেকটা, দেখো এই যে ঘাস, এই ঘাসকে কি ঘাস ফড়িং খায়, ঠিক আছে। এখন এই ঘাস ফড়িংকে সরাসরি ঈগল কিন্তু খায়। আরেকটা আরেকটা খাদ্য শৃঙ্খল বাইরে হলো না, আরেকটা খাদ্য শৃঙ্খল বাইরে হয়েছে। আবার দেখো ঘাস, ঘাসকে কি খরগোশ খায়, এই খরগোশকে কি আবার ঈগল খায়। আরেকটা খাদ্য শৃঙ্খল বাইরে হলো। আবার দেখো ঘাস খায় ইঁদুর, ইঁদুরকে কি খাদ্য ঈগল খায়, আরেকটা খাদ্য শৃঙ্খল। আবার দেখো, আবার আবার ঘাস, ঘাস খায় ইঁদুর, ইঁদুরকে সাপ খায়, সাপকে ঈগল খায়, সাপকে ঈগল খায়। আরেকটা খাদ্য শৃঙ্খল বাইরে হয়ে গেছে, ঠিক আছে। এই যে কতগুলা খাদ্য শৃঙ্খল, এই সবগুলা খাদ্য শৃঙ্খল মিলে এই একটা খাদ্য জাল গঠিত হয়েছে, ঠিক আছে। সিম্পল বিষয়। আচ্ছা, এই খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, এগুলো তোমার সিকিউতে বেশি লাগবে, মানে সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেনে বেশি লাগবে, ঠিক আছে। এরপরে বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ, আমাদের যে বাস্তুতন্ত্রটা দিয়ে নিয়ে যে আমরা এত পড়াশোনা করতেছি, সে বাস্তুতন্ত্রের ভিতরে শক্তিটা কিভাবে প্রবাহিত হচ্ছে, একজনের কাছ থেকে আরেকজনের কাছে কিভাবে যাচ্ছে, সেটা আমরা পড়বো এখানে। দেখো, তোমরা জেনেছো পৃথিবীতে বসবাসকারী সকল জীব সূর্যের আলোর উপর নির্ভরশীল, অর্থাৎ জীবজগতের সকল শক্তির মূল হচ্ছে সূর্য। সূর্যের যত আলো পৃথিবীতে আসে তার মাত্র শতকরা 2 ভাগ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে কাজে লাগিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সোজা বাংলায় কি, সোজা বাংলা আমি যদি বলি, আমাদের আশপাশে যে গাছপালা আছে না, এই গাছপালাগুলো সূর্যের যে আলো আসে, এই সূর্যের আলোর মাত্র 2 ভাগ, 100 ভাগের ভিতর মাত্র 2 ভাগ আলো তারা ব্যবহার করে এই গাছপালা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। এখন কথা হচ্ছে, কোন মাধ্যমে তারা এই খাদ্যগুলো তৈরি করে? সালোক সংশ্লেষণ মাধ্যমে। সালোক সংশ্লেষণ মাধ্যমে। কোন মাধ্যমে? সালোক সংশ্লেষণ মাধ্যমে। এখন তারা কি জাতীয় খাদ্য তৈরি করে? শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই যে সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। সালোক সংশ্লেষণের মাধ্যমে প্রাকৃতিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, এইটা গুরুত্বপূর্ণ। সৌরশক্তি মানে সূর্যের শক্তি, সূর্যের শক্তি কিসে রূপান্তরিত হচ্ছে? রাসায়নিক শক্তি, মানে খাবারের ভিতরে যে শক্তিটা, সে বা এই শর্করার ভিতরে যে শক্তিটা, সেই শক্তিটাকে বলা হচ্ছে রাসায়নিক শক্তি, ঠিক আছে। এই যে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই প্রক্রিয়া চলার সময় সবুজ উদ্ভিদ বিভিন্ন ধরনের প্রাকৃতিক যৌগ, যেমন পানি, তারপরে কি নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আয়রন, সালফার ইত্যাদি ব্যবহার করে। এই প্রক্রিয়ার মাধ্যমে জড় ও জীবজগতের মধ্যে সংযোগ সৃষ্টি হয়। কোন প্রক্রিয়ার মাধ্যমে? কোন প্রক্রিয়ার মাধ্যমে? এই এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এইখানে এখানে কিছু বিষয় আছে, এটা পড়ার আগে আমরা নিচেরটা একটু আগে পড়ে আসি, হ্যাঁ। আচ্ছা, সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, এটা তো বুঝলামই আমরা। আচ্ছা, এই রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন প্রাণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়। এই রাসায়নিক শক্তি এই যে শর্করা জাতীয় খাদ্য যে তোমার উদ্ভিদ যে তৈরি করতেছে, এটাকে কি বলতেছি আমরা? রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তি বিভিন্ন প্রাণীতে স্থানান্তর হয়ে যাচ্ছে, মানে গাছ থেকে যে এই শক্তিটা যে আমাদের কাছে যে আসতেছে, এইটা কি বলতেছে হচ্ছে বিভিন্ন প্রাণীতে স্থানান্তর হয়ে যাচ্ছে। কিসের মাধ্যমে? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। কিসের মাধ্যমে? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। আচ্ছা, উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময় প্রতিটি ধাপে শক্তির হ্রাস পেতে থাকে। যেমন কি এই লাইনটা কি বলছে? আবার বড়, তোমরা আবার বড়, আমি এই ভাগে লিখতে থাকি। কি বলছে? উৎপাদক থেকে, কি বলছে? উৎপাদক থেকে আরম্ভ করে, উৎপাদক বলতে কি? উৎপাদক বলতে বোঝাচ্ছে হচ্ছে গাছ। আচ্ছা, গাছ ধরলাম, উদ্ভিদ হয়, আমার গাছ ধরলাম। গাছ থেকে কি হচ্ছে? আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত। ধরো এই যে গাছ থেকে গরু খাচ্ছে, ঠিক আছে। গরু থেকে কি হচ্ছে? মানুষ কি সর্বোচ্চ খাদক না? মানুষ হচ্ছে সর্বোচ্চ খাদক। আচ্ছা, এখানে কি হচ্ছে? গাছ যে সূর্যের আলো ব্যবহার করে যে খাদ্য তৈরি করতেছে, এইখানে কিছুটা শক্তি তার নষ্ট হচ্ছে। কিভাবে জানো? শ্বসন প্রক্রিয়া। আবার এই যে গরু যে গাছকে যে খাচ্ছে, এখানে গরু কিছুটা শক্তি নষ্ট করতেছে। কি প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়, তাপ হিসাবে। আবার মানুষ যে গরুকে যে খাইতেছে, এখানে মানুষ কিছুটা শক্তি অপচয় করতেছে। কি প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। এই কথাটাই এখানে বলছে যে হচ্ছে উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত, সর্বোচ্চ খাদক মানুষ, এই সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময়
প্রতিটি ধাপে শক্তি হ্রাস পেতে থাকে। এই যে প্রত্যেকটা ধাপ, গাছ থেকে গরুতে আসতেছে, কিছুটা শক্তি কমে যাচ্ছে, কি প্রক্রিয়া? শ্বসন প্রক্রিয়া। আবার গরু থেকে যে মানুষে যাচ্ছে, তোমার শক্তি কমে যাচ্ছে, কি প্রক্রিয়া? শ্বসন প্রক্রিয়া। এই এই কথাটা এখানে বলছে। আর এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দাঁড়াও দাঁড়াও একটু মুছেন। এরপরে দেখো, তাহলে দেখা যাচ্ছে উৎপাদক থেকে শক্তি যায় তৃণভোজী প্রাণীর দেহে, তারপর সেখান থেকে দ্বিতীয় স্তরের খাদক থেকে যায় হচ্ছে সর্বোচ্চ খাদকে। এভাবেই শক্তির প্রবাহ চলতে থাকে। প্রতিটি স্তরে শক্তি হ্রাস পেলেও বিয়োজ, দাঁড়াও স্কেল একটু সোজা করে নিই। প্রতিটি স্তরে শক্তি হ্রাস পেলেও বিয়োজক যখন মৃত জীবে বর্জ্য পদার্থে বিক্রিয়া ঘটায়, তখন অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে জমা হয়, যা আবার সবুজ উদ্ভিদের কাজে লাগে। এখান থেকে বুঝতে পারা যায় যে বাস্তু সংস্থানে পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রভাবিত হয়, শক্তি প্রবাহ একমুখী। আচ্ছা, এখানে কি বলছে? প্রতিটি স্তরে শক্তি হ্রাস পেলেও বিয়োজক যখন মৃত জীবে বর্জ্য পদার্থে বিক্রিয়া ঘটায়, তখন অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে জমা হয়। মানে কি বলছে এখানে? দেখো কি বলছে, দেখো এখানে সূর্যের আলো কি উৎপাদক নিচ্ছে? সৌরশক্তি মানেই তো সূর্যের আলো, তাই না? সূর্যের আলো উৎপাদক মানে গাছপালা নিচ্ছে, নিয়ে নিজেদের খাবার তৈরি করতেছে। এই খাবার তৈরি করার সময় কিছুটাই সৌরশক্তি উৎপাদক নষ্ট করতেছে। কোন প্রক্রিয়ায়? শ্বসন ক্রিয়ায় নষ্ট করতেছে। আচ্ছা, উৎপাদক থেকে তৃণভোজী মানে তুমি গরু ধরে নাও, উৎপাদক মানে তো গাছ, এটা তো আমরা জানি। তৃণভোজী মানে তুমি গরু ধরে নাও। আচ্ছা, এখন গরু কি করতেছে? এই উৎপাদককে যখন খায়া নিচ্ছে গরু বা এই তৃণভোজী যখন এই উৎপাদককে যখন খাচ্ছে, তখন কিছুটা শক্তি অপচয় করতেছে। এই যে তীর চিহ্ন দিয়ে রাখছে, কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। আবার দেখো, এই তৃণভোজী বা গরুকে মাংসাশী, বা আমরা মানুষ যেরকম মাংস খাই গরুর, তাই না? এই কারণে আমরা মাংসাশী মানে কি? যারা মাংস খায় কারা? আমরা মানুষরা মাংস খাই না, মাংস খাই। আচ্ছা, এই মানুষরা যখন এই তৃণভোজী প্রাণীকে খাচ্ছে, তখন কিছুটা শক্তি নষ্ট হচ্ছে এই শ্বসন প্রক্রিয়ায়, ঠিক আছে? এখন দেখো, এই মাংসাশী মানে আমরা মানুষ, বা তোমার কি বাঘ যারা মাংস খায়, আমরাও তো একসময় মরে যাই, তাই না? মরে যাওয়ার পরে এই বিয়োজক কি করে? বিয়োজক কারা ছিল? ব্যাকটেরিয়া, ছত্রাক, তাই না? এই বিয়োজক কি করে? আমাদের মৃতদেহকে মাটির সাথে সুন্দর করে মিশিয়ে দেয় না? তখন আমরা মাংসাশীরা যেই শক্তি ছিল আমাদের দেহে যেই শক্তি ছিল, সেই শক্তিটা এই বিয়োজক আবার মাটিতে দিয়ে দেয়। এই শক্তি তখন আবার এই উৎপাদক গ্রহণ করতে পারে, ঠিক আছে? এখন অনেক কিছু পড়াইছে এখানে, তোমরা কিছুই বুঝো নাই, আমি বুঝছি। আচ্ছা, আমরা যদি প্রথম থেকে বলি, এখানে কথা হচ্ছে প্রত্যেকটা ধাপে কিছুটা পরিমাণ শক্তি নষ্ট হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা ধাপে কিছুটা পরিমাণ শক্তি নষ্ট হচ্ছে। কোন প্রক্রিয়ায়? শ্বসন ক্রিয়ার বিনষ্টকারী শক্তি শ্বসন প্রক্রিয়ায় বিনষ্ট হচ্ছে, ঠিক আছে? শ্বসন প্রক্রিয়ায় বিনষ্ট হচ্ছে। জাস্ট এখানকার কথাটা এতটুকুই, যে প্রত্যেকটা ধাপে কিছুটা শক্তি নষ্ট হচ্ছে বা হ্রাস পাচ্ছে, এটাই লেখছে। যে হচ্ছে প্রতিটা, কালারটা একটু চেঞ্জ করে নি, এটাই লেখছে যে প্রতিটা স্তরে শক্তি হ্রাস পাচ্ছে। এই যে সরি এখানে লেখছে যে উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময় প্রতিটা ধাপে শক্তি হ্রাস পেতে থাকে। প্রতি স্তরে শক্তি হ্রাস পেল বিয়োজক যখন বিভিন্ন মৃত জীবে বর্জ্য পদার্থে বিক্রিয়া ঘটায়, তখন অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশে মুক্ত হয়ে পুষ্টি ভাণ্ডারে জমা হয়। আচ্ছা, এখন এই যে তোমার এখানে কোশ্চেনটা আসবে কিভাবে জানো? এইখানে কোশ্চেনটা আসবে যে হচ্ছে বাস্তু সংস্থানে পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রভাবিত এবং শক্তি প্রবাহ একমুখী, তা প্রমাণ করো। তোমার হুবহুব এইভাবে কোশ্চেনটা আসবে, তখন তোমার এই এতখানি অংশ সিকিউতে মুখস্থ লেখা লাগবে, ঠিক আছে? আমি এই যে এখন বলে দিলাম না, একটু পর্যায়ে যখন সৃজনশীল সলভ করব, তখন দেখবা সরাসরি কোশ্চেন আসবে, বলবে যে প্রমাণ করো বাস্তু সংস্থানে পুষ্টিদ্রব্য চক্রাকারে প্রবাহিত হয় এবং শক্তি প্রবাহ একমুখী। তখন তোমার এত কিচ্ছু বোঝা লাগবে না, তুমি এই অংশ ঠাডা মুখস্থ লিখে দিবা, ঠিক আছে? কি লিখবা? তুমি যে হচ্ছে সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? এই রাসায়নিক শক্তি বিভিন্ন প্রাণীতে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে স্থানান্তরিত হয়, ঠিক আছে?
উৎপাদক থেকে আরম্ভ করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শক্তি রূপান্তরের সময় প্রতিটি ধাপে শক্তি হ্রাস পেতে থাকে। এই এতখানি অংশ তোমার লেখা লাগবে সোজা বাংলায়, ঠিক আছে? এতখানি অংশ লেখা লাগবে। আচ্ছা, বুঝতে পারছি? বুঝতে পারছি। এরপরে দেখো, এই যে পার্ট 10 থেকে ম্যাক্সিমাম সিকিউ আসছে। ম্যাক্সিমাম সিকিউ আসছে এই পার্ট 10 থেকে, ঠিক আছে? এই পার্ট 10ও তোমার মুখস্থ করা লাগবে। তার মানে কি কি তোমার মুখস্থ করা লাগবে? আজকের ক্লাসে এতটুকু অংশ মুখস্থ করা লাগবে। এন্ড দেন এই যে খাদ্য শৃঙ্খল পড়াইছি, এই খাদ্য শৃঙ্খলে এতটুকু অংশ মুখস্থ করা লাগবে। আর এই যে এখন যে পড়াবো যে হচ্ছে ভারসাম্য রক্ষা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা, এই জিনিসটা আমরা এখন পড়বো, ঠিক আছে? আচ্ছা, চলো শুরু করি। পরিবেশে ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্রের ভূমিকা। আমাদের যে পরিবেশ, চারপাশের যে পরিবেশ, এই পরিবেশের ভারসাম্য রক্ষায় বাস্তুতন্ত্র কি ভূমিকা রাখতেছে সেটা। পরিবেশে বাস্তুতন্ত্র একটি স্বয়ং সম্পূর্ণ একক। বাস্তুতন্ত্র একটি স্বয়ং সম্পূর্ণ একক মানে কি? বাস্তুতন্ত্র নিজেই নিজের সবকিছু মেনটেন করতে পারে, স্বয়ং সম্পূর্ণ, একাই 100, ঠিক আছে? যে কোনো পরিবেশে বাস্তুতন্ত্র মোটামুটি স্বনিয়ন্ত্রিত। যে কোনো পরিবেশে বাস্তুতন্ত্র মোটামুটি স্বনিয়ন্ত্রিত। প্রকৃতিতে যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বেশি বাড়তে পারে না। আমাদের যে প্রকৃতিতে যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বাড়তে পারে না। তুমি কি কখনো দেখছো আমাদের পরিবেশে হঠাৎ করে গরু অনেকগুলা বাইরে গেছে, আবার বনের ভিতরে হঠাৎ করে অনেকগুলা বাঘ বাইরে গেছে? হ্যাঁ, এটা কি কখনো দেখছো? দেখো নাই। আচ্ছা, ধরো একটা আছে, একটা খাদ্য শৃঙ্খল বানাই আমরা এখানে, হ্যাঁ, একটা খাদ্য শৃঙ্খল বানাই। যে ধরো ঘাস, ঠিক আছে? ঘাস, তারপরে হচ্ছে ধরো ঘাস খায় হরিণ, তার মানে হরিণ। তারপরে হচ্ছে ধরো বাঘ, বাঘ 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 তো হরিণকে খায়, তাই না? ধরো এখানে ধরো যে কি বানান লিখলাম আমি, ছি বাঘ, বাঘ, ঠিক আছে? ধরো যে এই যে বাঘ, কালারটা চেঞ্জ করে নি, এই যে বাঘ, এই বাঘ ধরো সামহাও কোনো একটা বনের ভিতরে বাইরে গেছে, বৃদ্ধি পেয়ে গেছে, অনেকগুলো বাঘ হয়ে গেছে হুট করে। এখন অনেকগুলো বাঘ যদি হয়ে যায়, এই বাঘ তো এই হরিণকে খায়, তাই না? যখন এই বেশি বাঘ এই হরিণকে খাবে, তখন হরিণ তো আরো কমে যাবে, তাই না? হরিণ তো আরো কমে যাবে, তাই না? আমার কথাটা কি বুঝছো তোমরা? আমি যদি আবার বলি, ধরো একটা বনের ভিতরে বাঘ ছিল 5টা, 5টা। আর একটা বনের ভিতরে ধরো যে হরিণ ছিল হচ্ছে 10টা, ঠিক আছে? বাঘ ছিল 5টা, হরিণ ছিল 10টা। এখন সামহাও ধরো বাঘ হয়ে গেছে 50টা। এখন এই 50টা বাঘ তো হুট করে বেড়ে গেছে। এখন এই 50টা বাঘ এই 10টা হরিণকে খায়া যদি ফেলে, তাহলে কি হরিণ কমে যাবে না? হরিণ কমে যাবে না? কমে যাবে। এখন যখন ধরো হরিণ একদম নাই হয়ে গেছে, ধরো ও হরিণ একদম কমে গেছে, একটা আছে আর, কিন্তু বাঘ আছে 50টা, তাহলে তারপরে এই 50টা বাঘের কি হবে? তারা কি খায় বাঁচবে? কারণ হরিণ আছে মাত্র একটা, সেটাও লুকায় আছে ধরো কোথাও, ঠিক আছে? তখন এই বাঘগুলো কি হবে? খাবারের অভাবে মরে যাবে। মরে যাবে খাবারের অভাবে, অনেকগুলো বাঘ মরে যাবে, ঠিক আছে? অনেকগুলো বাঘ খাবারের অভাবে মরে যাবে। এখন বাঘ যখন আবার মরে যাওয়ার মাধ্যমে কমে যাচ্ছে, তখন হরিণ কি আবার বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে? দেখছো কি ভারসাম্য কিন্তু রক্ষা হচ্ছে, একটা বাড়তেছে আরেকটা কমতেছে, আবার একটা বাড়তেছে আরেকটা কমতেছে, এইভাবে কিন্তু ভারসাম্যটা রক্ষা হচ্ছে, ঠিক আছে? এভাবে ভারসাম্যটা রক্ষা হচ্ছে। দেখো, অনেকে বুঝতে পারো না, আমি বুঝছি তো, অনেকে বুঝতে পারো নাই। দেখো এই জায়গাটা রিডিং করলে অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পরিবেশে বাস্তুতন্ত্র স্বয়ংসম্পূর্ণ এবং যে কোনো পরিবেশে বাস্তুতন্ত্র মোটামুটি স্বনিয়ন্ত্রিত। আচ্ছা, প্রকৃতিতে যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বেশি বাড়তে পারে না। এই যে কোনো জীবের সংখ্যা হঠাৎ করে বেশি বাড়তে পারে না। প্রতিটি জীব একে অন্যের উপর নির্ভরশীল, যেমন বাঘ হরিণের উপর নির্ভরশীল, তাই না? খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এরা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে? সহজে এর কোনো একটি অংশ একেবারে শেষ হয়ে যাইতে পারে না। এই খাদ্য শৃঙ্খলের কোনো একটা প্রাণী সহজে শেষ হয়ে যাইতে পারে না। কোনো একটি পরিবেশে বিভিন্ন স্তরের জীব সম্প্রদায়ের সংখ্যা অনুপাত মোটামুটি অপরিবর্তিত থাকে। মানে কোনো একটি পরিবেশে বিভিন্ন স্তরে জীব, যে কয়টা জীব আছে সেই জীবের সংখ্যার
অনুপাত মোটামুটি অপরিবর্তিত থাকে বা সমান থাকে। ঠিক আছে, পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটলেও বহুদিন পর্যন্ত প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। কি বলছে যে হচ্ছে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটলেও বহুদিন পর্যন্ত প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। এসো একটি উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। মনে করো একটি বনে বাঘ, হরিণ, শূকর ইত্যাদি বসবাস করে। এই বনে বাঘের খাদ্য হলো হরিণ ও শূকর, বাঘের খাদ্য হরিণ ও শূকর। হরিণ ও শূকরের সংখ্যা বেড়ে গেলে বাঘের সংখ্যাও বৃদ্ধি পেয়ে যাবে। হরিণ ও শূকরের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে। কিভাবে বৃদ্ধি পাবে? কারণ বাঘ তখন বেশি বেশি খাবার পাবে, আর যত বেশি খাবার পাবে তত বাচ্চা কাচ্চা ফুটাবে, তত কি বৃদ্ধি পাবে। কারণ এই দেখো, কারণ বাঘ প্রচুর খাদ্য পাবে। আবার বাঘের সংখ্যা বৃদ্ধি পেলে তখন তো হরিণ ও শূকরের সংখ্যা কমে যাবে, তাই না? আর হরিণ ও শূকরের সংখ্যা কমে গেলে বাঘের কি আবার খাদ্যের অভাব হয়ে যাবে, ফলে কি বাঘের সংখ্যাও কমে যাবে। আবার বাঘের সংখ্যা যদি কমে যায় তবে হরিণ ও শূকরের সংখ্যা বেড়ে যাবে। এইভাবেই একটা কমতেছে আরেকটা বাড়তেছে, একটা কমতেছে আরেকটা বাড়তেছে। এইভাবে হ্রাস বৃদ্ধির ফলে একটি এলাকার বাস্তুতন্ত্রের ভারসাম্য প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এই যে অংশটুকু বললাম, এই ম্যাক্সিমাম সৃজনশীল এখন সলভ করতে যায় দেখবা এই অংশ দিয়ে রাখছে, দেখবা এই অংশ দিয়ে রাখছে। ঠিক আছে, এই অংশটা, এই যে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা, এই অংশটা তোমার মুখস্থ করা লাগবে সিকিউ এর জন্য। ঠিক আছে, সিকিউ এর জন্য কয়েকটা টপিক দিছি, মাত্র 4টা টপিক দিছি সিকিউ এর জন্য। আমরা প্রথম থেকে যদি রিক্যাপ করে আসি কি কি পড়ছি। এই পৃষ্ঠাতে তেমন কিছুই নাই পড়ার। পরে পৃষ্ঠাতে বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ করে ফেলা লাগবে। আর হচ্ছে বাস্তুতন্ত্রের উপাদান, বাস্তুতন্ত্রের উপাদান কি কি ছিল এগুলো তো আমি সুন্দর করে পড়াই দিছি। এই যে এইখানে প্রথম স্তরে খাদক, দ্বিতীয় স্তরে খাদক, এগুলো তো সব পড়াই দিছি। এরপরে বাস্তুতন্ত্রের প্রকারভেদ, এখানে এসকিউ শর্ট কোশ্চেনের জন্য দিয়েছিলাম বিয়োজক কি। তোমার কাছে কোশ্চেন করবে কি জানো? কোশ্চেন করবে যে হচ্ছে ব্যাকটেরিয়া কেন বিয়োজক, ব্যাকটেরিয়া কেন বিয়োজক, কেন বিয়োজক। আবার কোশ্চেন করবে ছত্রাক কেন বিয়োজক। ঠিক আছে, ছত্রাক কেন বিয়োজক, তখন তোমার এই এতখানি অংশ লেখা লাগবে, এতখানি অংশ লেখা লাগবে। আমি এই যে বলে দিচ্ছি, আমি এই যে এখন শর্ট সিকিউজে সলভ করতে যাব তখন কিন্তু আর বলবো না, তখন আমি খালি দেখাই দিব যে ওই যে বইয়ের থেকে দেখাই দিছি এবং বলবো। ঠিক আছে, আবার দেখো স্থলজ বাস্তুতন্ত্র, এই বনের বাস্তুতন্ত্র খুবই কম আসছে। তার মানে সৃজনশীলের টপিক কি? এই বনের বাস্তুতন্ত্র। এইটা ধরো যে 1 স্টার, একটা স্টার। ঠিক আছে, মানে পড়া লাগবে আর কি, একটু পড়ে নিবার। আর এটা তো ইজি। আচ্ছা, একটা স্টার মানে 2-1 জায়গায় আসছে দেখছি। কিন্তু এই যে একটা পুকুরে বাস্তুতন্ত্র, এই যে পুকুরে বাস্তুতন্ত্র, এইটা তোমাদের জন্য 4 স্টার। ঠিক আছে, এটা হচ্ছে 4 স্টার। ঠিক আছে, এখন কথা হচ্ছে এইখানে একটু অগোছালো করে দেওয়া জিনিসটা। হ্যাঁ, এই জিনিসটা একটু পুকুরের বাস্তুতন্ত্র, মানে পুকুরের বাস্তুতন্ত্র বলতে কি, পুকুরে কোন স্তরে খাদক কোনটা সেটা তোমাকে একটু ডিফাইন করতে বলবে। কোন স্তরে খাদক কোনটা সেটা তোমাকে একটু ডিফাইন করতে বলবে। ঠিক আছে, আচ্ছা এইটা এখানে একটু অগোছালো, আমরা এটা গাইড থেকে পড়বো। হ্যাঁ, সুন্দর করে গাইড থেকে এই জিনিসটা আমাদের মুখস্থ করা লাগবে। কিন্তু সৃজনশীলের জন্য তোমাদের একটি পুকুরে বাস্তুতন্ত্র এটা আসবেই, একটি পুকুরে বাস্তুতন্ত্র সৃজনশীলে। ঠিক আছে, আচ্ছা 2টা টপিক গেল। তারপরে আজকে তার মানে ওইখানে সৃজনশীলের টপিক দেখাইছি 2টা, একটা হচ্ছে পুকুরে বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে স্থলজ বাস্তুতন্ত্র বা সুন্দরবনের বাস্তুতন্ত্র। এই 2টা দেখাইছি। এইখানে এটা দেখাইলাম একটা, এইখানে এইটা একটা। ঠিক আছে, এই একটা 3টা, আর এই একটা 4টা। এই মোট 4টা টপিক থেকে তোমার সৃজনশীলের কোশ্চেন আসবে। ঠিক আছে, এখন দেখো আমরা যাই এমসিকিউতে যাই। দেখো এখানে দেখো একটা খাদ্য শৃঙ্খল দিয়ে দিছে। আমি বলছে যদি হরিণ বিলুপ্ত হয়ে যায় তবে কি হয়ে যাবে। হরিণ যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে তো বাঘও বিলুপ্ত হয়ে যাবে, কারণ বাঘের খাদ্য নাই। বাঘের খাদ্য হয়েছে হরিণ। এখন হরিণ যদি না থাকে বাঘ কেমনে বাঁচবে, তাই না? তার মানে বাঘ বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, এরপরে বাঘ অন্যত্র চলে যাবে। অন্যত্র যে কি করবে, তো কোথাও খাবার নাই। আচ্ছা, বাস্তু সংস্থাটি ভারসাম্যহীন হয়ে পড়বে, তার মানে 1 ও 3 হবে অ্যান্সার। ঠিক আছে 1 ও 3 হবে অ্যান্সার। ওকে, এরপর উদ্দীপকের খাদ্য শৃঙ্খলটি শক্তির প্রধান উৎস কোনটি? এখানে শক্তির প্রধান উৎস কোনটি? সূর্য। আমরা তো জানি শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। আচ্ছা, এখন একটা কি দিছে, একটা খাদ্য শৃঙ্খল দিছে। সূর্য থেকে গাছ, এরপরে
এ কি হইতে পারে বলো তো? এ কি একটা হরিণ হইতে পারে না? হরিণে ঘাস খায়, ঘাস খাওয়ার পরে হরিণকে বাঘ খায়, তাই না? আচ্ছা, প্রবাহ চিত্রে এর স্থানে কোন জীবটি হইতে পারে? হরিণ হইতে পারে, হরিণ হইতে পারে, এই যে হরিণ। আচ্ছা, বি এর ক্ষেত্রে বলা যায় বি কি? বি মানে কি? বাঘ মরে যাওয়ার পরে যে কাজটা করে, কে কাজ করে? বাঘ মরে যাওয়ার পরে বাঘের দেহটাকে মাটির সাথে মেশায় কে? বিয়োজক না? বিয়োজক। এখন বিয়োজককে পরজীবীও বলতে পারো তুমি, মৃতজীবীও বলতে পারো, আর পচনশীল জীব দেহে কাজ করে এটাও বলতে পারো। তিনটাই হবে এটার অ্যান্সার। 68-এর অ্যান্সার তিনটাই। ঠিক আছে, পরের কোশ্চেনে আসো। সূর্যের আলোর শতকরা কত ভাগ সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণে কাজে লাগায়? 2 ভাগ। দিনাজপুর বোর্ড 2019-এ আসছে। সবুজ উদ্ভিদের মাধ্যমে সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। মাদ্রাসা নাকি ময়মনসিংহ? ময়মনসিংহ বোর্ডে আসছে। আচ্ছা, বাস্তুসংস্থানে পুষ্টিদ্রব্যের প্রবাহ কিরূপ? পুষ্টিদ্রব্যের প্রবাহ কিরূপ? পুষ্টিদ্রব্যের প্রবাহ চক্রাকার, কিন্তু শক্তির প্রবাহ কি? একমুখী। শক্তির প্রবাহ একমুখী, কিন্তু পুষ্টিদ্রব্যের প্রবাহ কি? চক্রাকার। বাস্তুতন্ত্রের শক্তির প্রবাহ কিরূপ? এই যে দেখছ, চলে আসছে। শক্তির প্রবাহ হচ্ছে একমুখী, কিন্তু পুষ্টির প্রবাহ হচ্ছে চক্রাকার। আচ্ছা, কোনটির উপর বাস্তুতন্ত্রের অন্যান্য সকল প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল? কোনটির উপর বাস্তুতন্ত্রের সকল প্রাণী সরাসরি বা ঘুরায় পেঁচায় নির্ভরশীল? কোনটির উপর? সবজির উপর, তাই না? সবজি না? হ্যাঁ, সবজি বা গাছপালার উপর। প্রকৃতিতে সবুজ উদ্ভিদ সৌরশক্তি ব্যবহার করে সালোক সংশ্লেষণ ঘটায়, অক্সিজেনের যোগান দেয়। তিনটাই হবে, তিনটাই হবে। এরপরে আসো, নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? এখানে কোন খাদ্য শৃঙ্খলটা সঠিক দেখো তো, এখানে কোন খাদ্য শৃঙ্খলটা সঠিক? এখানে দেখো, ফল, ফল খায় পতঙ্গ, পতঙ্গ খায় পাখি। এটা তো ঠিক আছে, পতঙ্গ মানে পোকা, পোকাকে পাখি খায়, ঠিক আছে। আর পতঙ্গ তো ফল খায়, এটাও তো ঠিক আছে। তার মানে এইটাই হবে যত সম্ভব, সরাসরি এইটাই হবে, সরাসরি এইটাই হবে। এমন করতেছে কেন? এইটাই হবে, দেখো কই কি ব্যাপার, এটা কি একদম উত্তর একদম বসে গেছে? এটা তো একদম বসে গেছে। এই যে খ নাম্বার, দেখছো? খ নাম্বার। আচ্ছা, এই যে কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? ঘাস, ঘাস খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় ব্যাঙ। এটাই তো হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, দেখছো? এইটাই। তোমরা খালি দেখবা কোনটার পরে কোনটা হয়। দেখো, কোন খাদ্য শৃঙ্খলে বেশি শক্তি ব্যয় হয়, মানে যেই খাদ্য শৃঙ্খলটা যত বড় সেখানে শক্তির অপচয় তত বেশি। যেই খাদ্য শৃঙ্খল যত বড় সেখানে শক্তির অপচয় তত বেশি। তার মানে ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, এটা হবে হচ্ছে এখানে শক্তি ব্যয়টা বেশি। ঘ নাম্বার। ওকে, কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? হরিণ, হরিণ কি মানে ঘাস কি হরিণকে খায়? না, ঘাসকে হরিণ খায়, হরিণকে বাঘ খায়। তার মানে হবে এটা। দেখছো কি প্যাচটা দিয়ে রাখছে? 15 সালে আসছে। কোনটি সঠিক? ঘাস ফড়িং ঘাস খায়, ঘাসকে মশা খায়। এটা কেমন হলো? না, ঘাসকে ঘাস ফড়িং খায়, ঘাস ফড়িংকে খায় ছোট মাছ। ছোট মাছ কি ঘাস ফড়িং খায়? মাছ, মাছ ঘাস ফড়িং খায়, এটা কেমন দেখায়? হর। এরপর ঘাস, ঘাস খায় ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খায় পাখি। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, এই যে সঠিক খাদ্য শৃঙ্খল কোনটি? ঘাস, ঘাসকে খায় ফাইটোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটনকে খায় জু প্লাঙ্কটন। না, এটা হবে না। জু প্লাঙ্কটন, এটা হবে না। ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, মাছ, এইটা হইতে পারে। আবার ঘাস, ব্যাঙ, বাঘ, এটা না। গ নাম্বার হইতে পারে ফাইটোপ্লাঙ্কটন। ফাইটো মানে কি ছিল? ছোট ছোট যে গাছগুলো, এগুলো কি খায় কারা? জু প্লাঙ্কটন মানে ছোট ছোট যেই প্রাণীগুলো ছিল, মানে ছোট ছোট যে পতঙ্গগুলো ছিল। ঠিক আছে, এই জু প্লাঙ্কটনকে খায় ছোট মাছ। আমার মনে হয় গ হবে। হ্যাঁ, গ। শেষ, এমসিকিউ সলভ করে শেষ। এখন আমরা সৃজনশীলে যাই, এখন আমরা সৃজনশীলে যাই। ওকে, আচ্ছা, এখন আমরা শুরু করি। যে সমস্ত প্রাণী দেশ তারা কোন স্তরে খাদক? প্রথম স্তরে খাদক। যারা উদ্ভিদভোজী বা উৎপাদক, উদ্ভিদভোজী, হ্যাঁ, উৎপাদককে খায়, তারা হচ্ছে প্রথম স্তরে খাদক। ঠিক আছে। বাস্তুতন্ত্রের প্রাণহীন সব উপাদান কি নামে পরিচিত? অজীব উপাদান নামে পরিচিত, মানে যাদের জীবন নেই। প্রকৃতিতে জীব বিভিন্ন ড্যাশ মাধ্যমে একে অপরের সাথে সম্পর্কযুক্ত। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে, বিভিন্ন খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া হয় বাস্তু সংস্থান সচল থাকে। ক্রিয়া প্রতিক্রিয়া হয় বাস্তু সংস্থান সচল থাকে। ঠিক আছে। আচ্ছা, এই দেখো চিত্র সহ একটি পুকুরের বাস্তুতন্ত্র বর্ণনা করো। ঠিক আছে, এই যে এইখান থেকে তোমরা এই পুকুরের বাস্তুতন্ত্রটা মুখস্থ করে নিবা। ঠিক আছে, এইখান থেকে তোমরা পুকুরের বাস্তুতন্ত্রটা
মুখস্থ করে নেবা। এই যে এইখান থেকে পুকুরের বাস্তুতন্ত্রটা মুখস্থ করে নেওয়া লাগবে। এখন বিষয় হয়েছে তোমাদেরকে আমি এটা একটু ছোট করে দিই, তাই না? এটা অনেক বড় হয়ে আছে, আমি একটু ছোট করে দিই। এটা কিভাবে ছোট করব দেখো, এখানে কিছু কথা বাড়তি লেখা আছে যেগুলো আমাদের না হলেও চলে, যেমন এই যে অজীব উপাদান, সজীব উপাদান, এই টপিকটুকু বাদ দিয়ে দাও তুমি, ঠিক আছে? এতটুকু আমার দরকার নেই, এটা বাদ। তার মানে তুমি কি এতটুকু লিখবা, তারপরে সোজা উৎপাদকে চলে যাবা, নিচে এগুলি বর্ণনা করা হলো। এই অজীব উপাদান, সজীব উপাদান বাদ, তারপর প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর বিয়োজক, শেষ। ঠিক আছে? অজীব সজীব উপাদান তোমার দেওয়ার দরকার নাই। তার মানে কি ছোট হয়ে গেল। আর প্রথম স্তরে কি, পুকুরের প্রথম স্তরে কি কি থাকে, দ্বিতীয় স্তরে কি কি থাকে, তৃতীয় স্তরে কি কি থাকে, বিয়োজক কি, এগুলা তো তুমি জানোই আশা করি, তাই না? এখন কথা হয়েছে পুকুরের বাস্তুতন্ত্র তুমি কিভাবে আঁকাইতে বলতেছে। এখন এটা তো আসলে কেমনে, মানে এখানে ওইভাবে আঁকায়া বুঝানো পসিবল না, তাই না? তারপরে আমি একটু ট্রাই করি যতটুকু বুঝিয়ে দেওয়া যায়। যতটুকু বুঝিয়ে দেওয়া যায়। ধরো এই একটা পুকুর, ঠিক আছে? এই একটা পুকুর এখন পুকুরের উপরের দিকে প্রথম স্তরে হ্যাঁ, উৎপাদক কি? পুকুরের উৎপাদক কি? উৎপাদক হচ্ছে নানা রকমের ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, পড়ছিলাম না? এগুলো হচ্ছে উৎপাদক, তাই না? বা হচ্ছে কচুরিপানা, আবার হচ্ছে তোমার শাপলা, এগুলো কি পুকুরের ভিতরে থাকে? তার মানে এগুলো হচ্ছে পুকুরের উৎপাদক। ধরো তুমি এখন এখানে উপর দিক দিয়ে 3-4টা ভেবে লাইন দিয়ে দিলা, এটা হচ্ছে উৎপাদক, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, উৎপাদক, ফাইটোপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটন, ঠিক আছে? এরপরে হচ্ছে প্রথম স্তরের খাদক কারা? ছোট ছোট কীট পতঙ্গ, একটা পতঙ্গ আঁকায় দিলা। আমি এখন কেমন আঁকাইতেছি আমি জানি না, এগুলো কি পতঙ্গ আঁকাইতেছি আমি জানি না, দিয়ে দিলাম। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা ছোট্ট ছোট পতঙ্গ আঁকাবা বা পোকা আঁকাবা, ঠিক আছে? আমি তো আর পোকা আঁকাইতে পারি না, এখন এই কারণে আমি কোনো মতে খালি দিয়ে রাখলাম। এটা কি? প্রথম স্তরের খাদক। এরপরে দ্বিতীয় স্তরের খাদক দেওয়া লাগবে। দ্বিতীয় স্তরের খাদক কারা? দ্বিতীয় স্তরের খাদক ছিল একটু বড় বড় মাছ যেগুলো, তাই না? একটু বড় বড় মাছ যেগুলো ছিল সেগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক ছিল। এরকম এটা দিয়ে দিল দ্বিতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরে কারা? তৃতীয় স্তরে ছিল হচ্ছে কচ্ছপ, সাপ, ব্যাং। কচ্ছপ এখন কেমনে আঁকাবো আমি? মজা লাগতেছে কচ্ছপ আঁকাইতে, আঁকাই দিলাম কচ্ছপ। সাপ আঁকায় দিতে পারো, সাপ তো সবাই আঁকাইতে পারে রে ভাই, সাপ তো সবাই আঁকাইতে পারে। তারপরে আমি কি আঁকাইছি এটা, যাই হোক, এটা দিয়ে দিলা তৃতীয় স্তরের খাদক। এইভাবে একটা পুকুরের বাস্তুতন্ত্র আঁকায় দিবা, ঠিক আছে? শেষ, সিম্পল বিষয়, সিম্পল। আচ্ছা, এই কোশ্চেনটা আসতে পারে, হ্যাঁ, খুবই সুন্দর একটা কোশ্চেন আসতে পারে, কিন্তু আগে থেকে যদি প্র্যাকটিস না করে যাও তখন পরীক্ষা হলে যে মাথা উল্টায় যাবে, ঠিক আছে? আচ্ছা, প্রকৃতিতে কিভাবে পরিবেশে ভারসাম্য রক্ষা করে আলোচনা করো। ওই যে ভারসাম্যর কথা আসলেই ওই যে বইতে যে দাগায় দিছি অতটুকু অংশ একদম ঠাড়া মুখস্থ লিখে দিবা ভারসাম্যর কথা আসলে। আচ্ছা, নিচের কোনটি প্রথম স্তরের খাদক? প্রথম স্তরের খাদক কি? পুকুরের ক্ষেত্রে প্রথম স্তরের খাদক কি? শামুক না? শামুক। নিচের কোন খাদ্য শৃঙ্খলটি সঠিক? ফল খায় পতঙ্গ খায় পাখি, ঠিক আছে? এরপরে এইখানে নিচের কোনটি সি এর অন্তর্ভুক্ত? সি মানে হচ্ছে বিয়োজকের অন্তর্ভুক্ত কে ছিল? ব্যাকটেরিয়া, ছত্রাক। এখানে ব্যাকটেরিয়া দেওয়া আছে। আচ্ছা, উদ্দীপকে ছকে কি বলছে? এক্স এর উপর ওয়াই নির্ভরশীল। এক্স কে? অজীবের উপর জীব নির্ভরশীল, ঠিক আছে? হ্যাঁ, ঠিকই আছে। অজীব বলতে কি বোঝাইছে? অক্সিজেন, আমাদের আশেপাশের যে পরিবেশ, এগুলোর উপর তো আমরা জীব উপাদান, অক্সিজেনের উপর আমরা নির্ভরশীল না? নির্ভরশীল, ঠিক আছে। এর উপর বি নির্ভরশীল, মানে উৎপাদকের উপর খাদক নির্ভরশীল, ঠিকই তো আছে। এ ও সি পরস্পর নির্ভরশীল, উৎপাদক বিয়োজক পরস্পর নির্ভরশীল, সবই ঠিক আছে, এখানে সবগুলোই হবে। এরপরে সৃজনশীল আচ্ছা, সৃজনশীলে ঢোকার আগে আমরা একটু সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দেখে নিই। আমরা একটু দেখে নিই। আচ্ছা, ব্যাকটেরিয়া বাস্তুতন্ত্রের কি ধরনের উপাদান? বাস্তুতন্ত্রের উপাদান কয়টা? 2টা। একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে অজীব। এখন কথা হচ্ছে ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে জীব। ব্যাকটেরিয়ার কাজ কি? ব্যাকটেরিয়াকে তোমার হচ্ছে বিয়োজক বা পচনকারী নামেও পরিচিত। ব্যাকটেরিয়া বিয়োজক বা পচনকারী নামে পরিচিত। তার মানে ব্যাকটেরিয়ার সম্পর্কে বাস্তুতন্ত্রের ক্ষেত্রে তুমি কি বলবা? প্রথমত, বাস্তুতন্ত্রের উপাদান কি কি? জীব, অজীব, 2টাই। কিন্তু ব্যাকটেরিয়া কি? ব্যাকটেরিয়া হচ্ছে জীব, এবং ব্যাকটেরিয়া কি? বিয়োজক বা পচনকারী নামেও পরিচিত। এতটুকু লিখলেই হবে।
এতটুকু লিখলেই হবে। এরপরে আসো, ঘাসফড়িং কোন স্তরে খাদক? ঘাসফড়িং কোন স্তরে খাদক ভাই? ঘাসফড়িং কি খায়? ঘাস খায়, তার মানে গাছপালা খাইতেছে। গাছপালা কি ভাই? গাছপালা হচ্ছে উৎপাদক। উৎপাদক, তার মানে যারা উৎপাদককে খায় তারা কি? তারা হচ্ছে প্রথম স্তরে খাদক। তার মানে ঘাসফড়িং কোন স্তরে খাদক? প্রথম স্তরে খাদক। আচ্ছা, খাদ্য শৃঙ্খলকে খাদ্য জালের ক্ষুদ্রতম একক বলা হয় কেন? বলো তুমি আমাকে আগে, খাদ্য জল কাকে বলে? খাদ্য জাল কাকে বলে? খাদ্য জাল বলে হচ্ছে অসংখ্য খাদ্য শৃঙ্খল, অসংখ্য 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 ক্ষুদ্র 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 অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য শৃঙ্খল মিলে যে জাল গঠিত হয় তাকে খাদ্য জাল বলে। তার মানে কি? ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য শৃঙ্খল মিলে না, এর জন্য এই খাদ্য জালের ক্ষুদ্রতম একক বলা হয় খাদ্য শৃঙ্খলকে। বুঝতে পারো না? আমি আবার বলি, খাদ্য শৃঙ্খল কাকে বলে? অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য শৃঙ্খলের সমন্বয়ে যে জাল গঠিত হয় তাকে খাদ্য জাল বলে। এখন খাদ্য জাল, এই যে খাদ্য জালটা যে তৈরি হলো, এটা কি ছোট ছোট খাদ্য শৃঙ্খল মিলে আনা? এর জন্যই খাদ্য শৃঙ্খলকে ক্ষুদ্রতম একক বলা হচ্ছে। সিম্পল, এটা একদমই সিম্পল, পড়ে ফেলবা। হ্যাঁ, শর্ট কোশ্চেন যেহেতু পড়ে ফেলবা। আচ্ছা, সৃজনশীলে আসো এখন। ফাহিম একটি বনে বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের গাছপালার মাঝে বিভিন্ন রকমের প্রাণীর উপস্থিতি লক্ষ্য করলো। এদের মধ্যে ছিল খরগোশ, হরিণ, বানর, শূকর ইত্যাদি প্রাণী। সে খেয়াল করলো বনের একটি অংশে বড় বড় গাছপালা কেটে ফেলা হয়েছে, আর সেই অংশে প্রাণীর উপস্থিতি কম। কথা হয়েছে বাস্তুতন্ত্র কাকে বলে? পড়াইছি। ছত্রাক বাস্তুতন্ত্রের কোন উপাদান? একটু আগে দেখে আসছি। ব্যাকটেরিয়া কোন উপাদান? ব্যাকটেরিয়া হচ্ছে জীব উপাদান। সেম ভাবে ছত্রাকও তোমার হচ্ছে একটা জীব উপাদান। জীব উপাদান এটা কি হিসেবে কাজ করে? বিয়োজক হিসেবে কাজ করে। বিয়োজক বা পচনকারী মৃত উদ্ভিদ ও প্রাণী দেহের উপর ক্রিয়া করে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। ঠিক আছে? আচ্ছা, বাস্তুতন্ত্র। ফাইমের দেখা জীবগুলোকে নিয়ে একটা খাদ্য শৃঙ্খল তৈরি করো। ফাইমের দেখা জীবগুলো কি কি? খরগোশ, হরিণ, বানর, বাঘ, শূকর, এগুলা নিয়ে একটা খাদ্য শৃঙ্খল তুমি তৈরি করো। সর্বপ্রথম থাকবে কে? খরগোশ থাকবে। তারপরে আচ্ছা, সর্বপ্রথম এখানে থাকবে হচ্ছে ঘাস। যেহেতু বনের ভিতরে, তার মানে ঘাস লতা পাতা খায় কারা কারা? খরগোশ খায়, হরিণ খায়, বানর খায়। আচ্ছা, এদেরকে আবার কারা খায়? শূকর খায়। শূকরকে আবার কারা খায়? বাঘ খায়। বাঘ আবার তোমার এই খরগোশ, হরিণ, বানর এগুলোকেও খায়, কিন্তু বাকি ঘাস খায়? ঘাস খায় না। আচ্ছা, তার মানে এখন খাদ্য শৃঙ্খলটাতে আসো। এই যে দেখো খাদ্য শৃঙ্খলটা, সর্বপ্রথম গাছপালাকে খায় কারা? এখান থেকে গাছপালাকে খায় কে কে? অবশ্যই খরগোশ খায়। খরগোশ তো ঘাস লতা পাতা খায়। তারপরে হরিণ খায়, তাই না? হরিণ খায়। আচ্ছা, এরপরে হচ্ছে বানর টানরও আছে নাকি? হ্যাঁ, বানরও হবে। বানর, ঠিক আছে, খরগোশ, বানর। আচ্ছা, এখন এই যে খরগোশ, হরিণ, বানর, এদেরকে কারা খায়? এদেরকে খায় হচ্ছে তোমার শূকর খায়। শূকর এদেরকে খায়, আবার শূকর তোমার হচ্ছে গাছপালাও খায়। দেখবা কচুর যে বাগান থাকে, কচুর বাগানে যে গুদাগুদি করে শূকর। আচ্ছা, এই শূকরকে বাঘ খায়, আবার বাঘ এই ঘাস বলতেছি, বাকি ঘাস খায়। বাঘ তো ঘাস খায় না। খরগোশ, হরিণ, বানর এদেরকে আবার এই বাঘ খায়। এই যে একটা খাদ্য শৃঙ্খল তৈরি করলো, এই খাদ্য শৃঙ্খলটাই তোমার তৈরি করা লাগবে, এবং এইটা একটু ডিটেলস লেখা লাগবে। যে আমরা জানি যে গাছপালা হচ্ছে কি প্রাথমিক উৎপাদক, এবং এই উৎপাদককে কারা খায়? যারা তৃণভোজী তারা খায়। তৃণভোজী কারা এখানে? খরগোশ, হরিণ, বানর, এটা লিখে দিবা। তারপরে শূকর হচ্ছে কি দ্বিতীয় স্তরের খাদ্য। শূকর কোন স্তরের খাদক? দ্বিতীয় স্তরের খাদক। এগুলো এই খরগোশ, হরিণ, বানর এগুলোকেও খায়, আবার গাছপালাকেও খায়। এরপরে বাঘ। এভাবে একটু গোছায় লিখবে। এগুলো একদমই ইজি জিনিস, এগুলো আমার পড়ানো উচিত না, যেহেতু আমি বই রিডিং পড়ায় ফেলছি, তার মানে আর কিছু নাই, কিছু বাকি নাই। ফাইমের দেখা বাস্তুতন্ত্র পরিবেশে বর্তমানে কি ধরনের প্রভাব ফেলবে বিশ্লেষণ করো। ফাইম কি দেখছে? ফাইম দেখছে যে হচ্ছে বড় বড় গাছপালাগুলো কেটে ফেলা হচ্ছে। বড় বড় গাছপালাগুলো কেটে ফেলা হয়েছে, এবং সেই সব জায়গায় প্রাণীর অনুপস্থিতি কম। এখন কথা বলছে, কোশ্চেন বলছে যে ফাইমের দেখা বাস্তুতন্ত্রের পরিবেশে বর্তমানে কি ধরনের প্রভাব ফেলবে। কি কি ধরনের প্রভাব ফেলতে পারে মেইনলি বলো তো? কি কি হইতে পারে? মেইন একটা ইম্পর্টেন্ট আগে তোমার জানা লাগবে। তুমি এই পুরাটা লেখো আর না লেখো, মেইন দুইটা ইম্পর্টেন্ট তোমার পয়েন্ট লেখা লাগবে। 1 নম্বর পয়েন্টটা হচ্ছে জীব বৈচিত্র্য হ্রাস পাবে।
জীববৈচিত্র্য হ্রাস পাবে, আর আরেকটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। এই দুইটা পয়েন্ট তোমার লেখাই লাগবে। গাছপালা কেটে ফেলতেছ, তার মানে বনের যে প্রাণীগুলো আছে তারা তো ভাই থাকার জায়গা পাইতেছে না, তাদের খাবার মানে যারা তৃণভোজী তারা তো খাবার পাইতেছে না। তৃণভোজীরা যদি খাবার না পায় তাহলে দ্বিতীয় স্তরের খাদক তৃতীয় স্তরের খাদকরা কি খাবার পাবে? পাবে না। ধরো এরকম উদাহরণটা হচ্ছে এরকম যে দেখো এখানে কি হয়েছে গাছপালা, এখন তুমি এই গাছপালা কেটে ফেলতেছো, গাছপালা কেটে ফেললে এই খরগোশ, হরিণ, বানর এরা কি খাবার পাবে? খাবার পাবে না। তার মানে এগুলো বিলুপ্ত হয়ে যাবে। এগুলো যখন কমে যাবে তখন এই যে শুকর কি এগুলোকে খাইতে পারবে? পারবে না। আবার এই যে বাঘ কি তখন এই হরিণ, খরগোশ, বানর, শুকর এগুলোকে পাবে? পাবে না। তখন বাঘও কমে যাবে। এভাবে কমতে কমতে কি হয়ে যাবে? আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এইটাই এই জায়গাতে লেখা আছে। কোনটার সাথে কোনটার কানেকশন তুমি কি দেখতে পাচ্ছ? কোনটার সাথে কোনটার কানেকশন? সর্বপ্রথম তোমার যদি গাছপালা কাটতেছে আমরা উদ্দীপক থেকে দেখতে পাইতেছি, যেহেতু গাছপালা কেটে ফেলতেছে তার মানে খরগোশ, হরিণ, বানর এগুলো কোথায় বসবাস করবে? কোথা থেকে এরা খাবার পাবে? কারণ এরা তো গাছপালা খেয়ে বেঁচে থাকে। তার মানে খরগোশ, হরিণ, বানর এগুলো কমে যাওয়া শুরু হবে। এগুলো কমে গেলে তখন এই যে শুকর বা দ্বিতীয় স্তরের অন্যান্য যেসব খাদ্য আছে সেগুলো কমে যাবে, কারণ তারা তো এই খাবারগুলো পাবে না। তখন বাঘের কি অবস্থা হবে? বাঘ সিংহ তখন আবার এদেরকে খাইতে পারবে না। তখন কি হবে? বাঘও মরে যাওয়া শুরু হবে। তার মানে কি? বাঘও বিলুপ্ত হওয়া শুরু হবে। তার মানে তখন কি হবে? তখন আমাদের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। ঠিক আছে, পরের কোশ্চেনে আসো। এটাও সহজ একটা কোশ্চেন। জৈব উপাদান কাকে বলে? সকল জীবের মৃত ও গলিত দেহাবশেষ মানে দেহের অবশিষ্ট অংশ কে বলা হয় হচ্ছে জৈব উপাদান। সোজা কথা, তুমি একজনকে কবরে রাখছো, কবরে রাখার পরে তার দেহটা তো আস্তে আস্তে গলে যাবে, পচন ধরা শুরু হবে, সেটা হচ্ছে জৈব উপাদান। ঠিক আছে। আচ্ছা, সুন্দরী গাছের মূল মাটির উপরে উঠে আসে কেন? সুন্দরী গাছের মূল মাটির নিচে যাওয়ার কথা ছিল কিন্তু উপরে উঠে আসে, কি কারণে? কারণ সুন্দরী গাছগুলো কোথায় হয়? সুন্দরবনে হয়। সুন্দরী গাছগুলো কোথায় হয়? সুন্দরবনে হয়। এবং এই বনের মাটি বেশ কদমাক্ত মানে কাদা কাদা মাটি। ঠিক আছে, কাজেই এই বাতাস, আমাদের বাইরের যে বাতাস, এই বাতাসটা তোমার মাটির ভিতরে ঢুকতে পারে না, তাই সুন্দরী গাছের মূল মাটির নিচে না গিয়ে খারাপভাবে উপরের দিকে চলে আসে বাতাসের জন্য। মূল পয়েন্টটা কি? বাতাসের জন্য। মূল পয়েন্টটা হচ্ছে সুন্দরবনের মাটিটা কর্দমাক্ত বা কাদার মতো, যার কারণে তোমার হচ্ছে এই বাইরের বাতাসটা মাটির ভিতরে প্রবেশ করতে পারতেছে না। এই কারণে সুন্দরী গাছের শিকড়গুলো উপরের দিকে উঠে আসতেছে। আচ্ছা, উপরিউক্ত শৃঙ্খলটি শক্তি প্রবাহ কিভাবে চলে? আচ্ছা, সূর্যের আলো থেকে ঘাসের বৃদ্ধি হচ্ছে, তারপরে ঘাসকে খাইতেছে ঘাসফড়িংকে খাইতেছে ব্যাঙকে খাইতেছে সাপকে খাইতেছে বাজ পাখি, তারপরে তোমার এই বাজ পাখি আবার তোমার হচ্ছে যখন মরে যাইতেছে মাটির সাথে মিশে যাইতেছে, তখন এই মিশে যাওয়ার পরে যে জৈব উপাদান তৈরি হচ্ছে ওখান থেকে আবার ঘাসফড়িং, ব্যাঙ, সাপ এগুলো। ঠিক আছে, এখন কোশ্চেনটা হচ্ছে শক্তি প্রবাহ কিভাবে চলে। আসো, উদ্দীপকের শৃঙ্খলটিতে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, সর্বোচ্চ খাদক এবং বিয়োজক ধাপে সাজানো হয়েছে। খাদ্য শৃঙ্খলে উৎপাদক হতে শুরু করে ধাপে ধাপে শক্তি প্রবাহ ঘটেছে। উদ্দীপকে উৎপাদক হলো ঘাস। এই যে ঘাস কি? ঘাস হচ্ছে উৎপাদক। ঘাস থেকে শক্তিটা কোথায় গেছে? ঘাসফড়িং গেছে, ঘাসফড়িং থেকে গেছে ব্যাঙ থেকে গেছে সাপে, বা তারপরে হচ্ছে সাপ থেকে গেছে বাজ পাখিতে, কারণ সাপকে বাজ পাখি খায়। আচ্ছা, বাজ পাখি যদি মরে যায় তা মাটির ভিতরে চলে যাইতেছে, মাটির ভিতরে যে কিসে পরিণত হইতেছে? জৈব উপাদানে পরিণত হচ্ছে। সাপ যদি মরে যায়, মরে কি হইতেছে? মাটিতে যাইতেছে, জৈব উপাদানে পরিণত হচ্ছে। ব্যাঙ যদি মরে যায়, সেম কেস। ঘাসফড়িং, সেম কেস। তার মানে শক্তির প্রবাহটা হচ্ছে খাদ্য শৃঙ্খলে উৎপাদক হতে শুরু করে ধাপে ধাপে শক্তি প্রবাহ ঘটে। উদ্দীপকে উৎপাদক কি? ঘাস। ঘাস সৌরশক্তিকে কাজে লাগিয়ে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে। এ সময় রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। প্রথম স্তরে খাদক ঘাসফড়িং ঘাস খায়। এ সময় ঘাসের অভ্যন্তরীণ রাসায়নিক শক্তি ঘাসফড়িং এর দেহে জমা হয়। ঘাসফড়িং শ্বসন প্রক্রিয়ায় কিছু শক্তি বিনষ্ট করে এবং এভাবে ঘাসফড়িং থেকে ব্যাঙ থেকে সাপে, সাপ থেকে বাজ পাখিতে শক্তি প্রবাহ হয়।
এ সময় প্রতি ধাপে শক্তির হ্রাস পেতে থাকে এবং বাস পাখির মৃত্যুর পর বিয়োজক অবশিষ্ট শক্তি শ্বসন প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে বিনষ্ট। আচ্ছা, আমি আরেকবার বলি তোমাদের কাছে এখনো ক্লিয়ার হয় না। আচ্ছা, বলছে শক্তির প্রবাহটা বা শক্তিটা কিভাবে যাইতেছে। আচ্ছা, প্রথম কথা, সূর্য থেকে শক্তিটা পাইতেছে কি ঘাস, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। আচ্ছা, এখানে তো শ্বসন হইতেছে, ঘাসের ভিতরে শ্বসনও হয় আবার সালোক সংশ্লেষণ হয়। তোমরা জানো কিনা জানি না, উদ্ভিদে দুই রকমের গ্যাসীয় বিনিময় হয়, একটা হচ্ছে শ্বসন আর একটা হচ্ছে সালোক সংশ্লেষণ। না জানলে সমস্যা নাই, উপরের ক্লাসে জানতে পারবা। আমি এসএসসির ব্যাচকে গতকালকেও পড়াইলাম এই জিনিসটা, যে উদ্ভিদের মধ্যে দুই রকমের গ্যাসীয় বিনিময় হয়, কিন্তু আমাদের মানুষের ভিতরে শুধুমাত্র এক রকমের গ্যাসীয় বিনিময় হয়। ঠিক আছে। আচ্ছা, যখন ঘাসে শ্বসন হওয়ার কারণে কিছুটা শক্তি নষ্ট হয়। আচ্ছা, ঘাসকে খায় হচ্ছে ঘাস ফড়িং, কারণ ঘাস ফড়িংয়ের ভিতরেও তো শ্বসন হয়, সেখানে কিছুটা শক্তি নষ্ট হয়। তারপরে ব্যাং খায় কি ঘাস ফড়িংকে, তার মানে ঘাস ফড়িংয়ের ভিতরে যেই অন্তর্নিহিত শক্তি ছিল সেগুলো ব্যাঙের ভিতর চলে যাইতেছে। এখন ব্যাঙেও তো আবার শ্বসন প্রক্রিয়ায় কিছুটা শক্তি নষ্ট হয়। ঠিক আছে। আচ্ছা, এইভাবে শক্তির প্রবাহটা চলতে থাকে। উপরে উদ্দীপকে পুষ্টি প্রবাহ চক্রটি কি রূপে, পুষ্টি প্রবাহ চক্রটি কি রূপ হবে, পুষ্টি প্রবাহের চক্রটা কি রূপ হবে। এতক্ষণ পড়ছে শক্তি প্রবাহ, এখন দেখবো হচ্ছে পুষ্টি প্রবাহ, মোটামুটি প্রায় সেম। উদ্দীপকে পুষ্টি প্রবাহের চক্রটি লক্ষ্য করলে দেখা যায় উৎপাদক হচ্ছে ঘাস প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহের জন্য সৌরশক্তি ব্যবহার করে ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। ঘাস শ্বসনের মাধ্যমে পুষ্টি উপাদান সংগ্রহ করে খাদ্য তৈরির সময় নিজের জন্য কিছু অংশ কাজে লাগিয়ে অবশিষ্ট অংশ দেহেই জমা রাখে। ঘাস ফড়িং ঘাস খায় ভাই, এই সেম কেস আবার একটা দিয়ে রাখছে, মানে দুইটার খালি রূপ আলাদা করে রাখছে। একটা হচ্ছে শক্তি প্রবাহ আর একটা হচ্ছে পুষ্টির প্রবাহ। দুইটা দেখো, তুমি পড়ে দেখো, সেম কেস। সর্বশেষ বাজ পাখিটা যখন মরে যায় তখন পুষ্টিগুলো মাটিতে চলে যায়। এই মাটি থেকে আবার ঘাস ফড়িংয়ে যায়, ব্যাঙে যায়, সাপে যায়। এইভাবে কিভাবে হইতেছে, যে হচ্ছে বাজ পাখি মরে গেল, বাজ পাখির ভিতরে শক্তিটা মাটিতে চলে গেল, মাটি থেকে তোমার হচ্ছে সার হয়ে ঘাসের বৃদ্ধি করলো, ঘাস থেকে তার মানে আবার ঘাস ফড়িং, এবং এইভাবে পুষ্টিটা প্রবাহ চলতেছে। সিম্পল কোশ্চেন। এখন চলো আমরা হচ্ছে কয়েকটা গাইডে, মানে বিগত বছরে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কয়েকটা দেখে ফেলি, তাহলে দেখবা এখান থেকেই কমন আসবে, এর বাইরে থেকে আসবে না। ফাহিম একটি বনে বেড়াতে গিয়েছে, বিভিন্ন ধরনের গাছপালার মাধ্যমে বিভিন্ন রকম প্রাণী, বিভিন্ন ধরনের গাছপালার মাঝে বিভিন্ন রকমের প্রাণীর উপস্থিতি লক্ষ্য করলো। এদের মধ্যে ছিল খরগোশ, হরিণ, বানর, বাঘ, শূকর ইত্যাদি। সে খেয়াল করলো বনের একটি বড় অংশে গাছপালা কেটে ফেলা হয়েছে, আর সে অংশের সকল প্রাণীর উপস্থিতি একদমই কম। বাস্তুতন্ত্র কি, বিয়োজক বলতে কি বুঝো, এগুলো তো আমি আর পড়াবই না। এখন ফাহিমের দেখা জীবগুলো থেকে একটি খাদ্য শৃঙ্খল তৈরি করো। ফাহিমের দেখা জীবগুলোকে তুমি এখন একটা খাদ্য শৃঙ্খল তৈরি করো জীবগুলো থেকে। দেখো ফাহিমের দেখা জীবগুলো কি কি বলতো, ফাহিমের দেখা জীবগুলো কি কি, ফাহিমের দেখা জীবগুলো কি কি? আছে হচ্ছে খরগোশ, হরিণ, বানর, বাঘ, শূকর। তার আগে সে বনে বেড়াইতে গেছে, গাছপালা দেখছে না, তার মানে প্রথমে হচ্ছে গাছপালা, গাছ। তারপরে এই গাছ খায়, এখানকার ভিতর কারা কারা? খরগোশ খায়, খরগোশ খায়, দন্তস্ব না তালবাস্য, খরগোশ খায়। তারপর হচ্ছে হরিণ খায়। ঠিক আছে, হরিণ। এখন এই খরগোশ হরিণকে খায় কারা? বানর। এখন বলো এই বানরকে খায় কারা? বানরকে খায়, আচ্ছা হ্যাঁ, বানরকে খায় কারা? বানরকে খায় হচ্ছে বাঘ, শূকর কি তৃতীয় স্তরের প্রাণী, আমাদের মনে আছে না, সর্বোচ্চ স্তর। এই তো তোমার একটা খাদ্য শৃঙ্খল তৈরি হয়ে গেছে। এই খাদ্য শৃঙ্খলটাই তোমাকে তৈরি করতে বলছে। ঠিক আছে, দেখো তো এখানে এইটাই তৈরি করছে না, কই? এই যে গাছপালা, খরগোশ, হরিণ, বানর, শূকর, শেষ। এটাই তৈরি করতে বলছে, শেষ। এখন এই শৃঙ্খলটার ব্যাখ্যা তোমাকে দিতে বলছে। ব্যাখ্যা কি দিবা তুমি? যে আমরা জানি গাছপালা হচ্ছে উৎপাদককে খায় প্রথম স্তরের খাদক কারা? যারা তৃণভোজী এখানে কে কে আছে? খরগোশ আর হরিণ আছে। তারপর এই প্রথম স্তরের খাদককে খায় দ্বিতীয় স্তরের খাদক বানর, দ্বিতীয় স্তরের খাদককে খায় তৃতীয় স্তরের খাদক বাঘ ও শূকর। শেষ, ব্যাখ্যা শেষ। সিম্পলি বলে দিলাম, একদম শর্টকাট। বড় গাছপালা কেটে ফেলার অংশে প্রাণীর সংখ্যা কমে যাওয়ার কারণ বিশ্লেষণ করো। স্বাভাবিক, সেখানে তাদের থাকার জায়গা নাই, কিছু নাই, তারা কিভাবে থাকবে? এই যে বিভিন্ন পাখি, বানর প্রভৃতি প্রাণীরা বড় বড় গাছপালায় কি করে?
আশ্রয় গ্রহণ করে, এসব গাছের ফল তারা খাদ্য হিসেবে ব্যবহার করে। এখন এইসব গাছ যদি না থাকে, তাদের আবাসস্থল নেই, তাদের থাকার জায়গা নেই, তারা কেন ওইসব জায়গায় থাকবে? থাকবে না তো, তাই না? এই তো, এইখান থেকে এই রিডিং পড়ে তোমরা নিজেদের মতো করে অ্যান্সার লিখে দিবা। ঠিক আছে, সিম্পল বিষয়। এখন দেখো, জৈব উপাদান কি পড়াবো না। খাদ্য জাল বলতে কি বোঝো? অসংখ্য খাদ্য ও শৃঙ্খল মিলে একটা খাদ্য জাল তৈরি হয়, শেষ। উপরে শৃঙ্খলটি শক্তি প্রবাহ কিভাবে চলে? শক্তি প্রবাহ কি হচ্ছে এখানে? সূর্য থেকে সৌরশক্তি তোমার হচ্ছে ঘাসে যাচ্ছে। ঘাস কি? ঘাস হচ্ছে উৎপাদক। উৎপাদক কি? রাসায়নিক শক্তিতে রূপান্তর করছে। এখানে কিছুটা শক্তি হ্রাস পাচ্ছে শ্বসন প্রক্রিয়া। তারপরে ঘাসকে খাচ্ছে ঘাসফড়িং। ঘাসফড়িং এর ভিতরে তার মানে কি? ওই রাসায়নিক শক্তিটা যেটা ঘাস তৈরি করছিল সেটা স্থানান্তর হয়ে যাচ্ছে। এখন এখানে কি হচ্ছে? আবার কিছুটা শক্তি অপচয় হচ্ছে। কোন প্রক্রিয়া? শ্বসন প্রক্রিয়া। এইভাবে অপচয় হইতে 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 অণুজীব, বাজ পাখি সর্বশেষ হচ্ছে। তারপরে বাজ পাখি যখন মরে যায় তখন এই মাটির অণুজীবগুলো কি করে? মাটির অণুজীবগুলো তোমার এই বাজ পাখিকে মাটির সাথে মিশিয়ে দেয়। মিশিয়ে দেওয়ার পরে আবার যখন এই মাটির উপর যখন ঘাস হয়, এই যে আবার যখন এই মাটির উপর যখন ঘাস জন্মে, তখন ঘাস কি মাটি থেকে আবার ওই যে বাজ পাখির দেহের ভিতরে যেই রাসায়নিক শক্তিগুলো ছিল সেগুলো সে সার হিসেবে গ্রহণ করে। ঠিক আছে, এই শক্তি প্রবাহটা এখানে লিখতে বলছে, যে এই যে এখানে এই জিনিসটা এখানে লিখে দিছে। ঠিক আছে, এখানে লিখে দিছে, ধাপে ধাপে লিখছে। আমি তোমাদেরকে শর্টে আগে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, তারপরে পুষ্টি প্রবাহের চক্রটি কিরূপ? উদ্দীপকের পুষ্টি প্রবাহের চক্রটি কিরূপ? পুষ্টি কিভাবে প্রবাহিত হচ্ছে সেটা তোমার কাছে জানতে চাইছে। এখানে এখানে কি? সেই তো সেম একই কথাই রে ভাই। সূর্যলোক, সূর্যালোক মানে হচ্ছে সূর্য, সূর্য থেকে পুষ্টি যাইতেছে রাসায়নিক শক্তির মাধ্যমে ঘাসে, দেন ঘাস থেকে তোমার হচ্ছে ঘাস ফড়িয়ে যাচ্ছে, তারপরে ব্যাঙে যাচ্ছে। এইগুলাই তো এখানে লেখা আছে। দেখো, উদ্দীপকের পুষ্টি প্রবাহের উৎপাদক হলো ঘাস। ঘাস প্রয়োজনীয় পুষ্টি উপাদান সংগ্রহের জন্য সূর্যের আলোকে কাজে লাগায় এবং সূর্যের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তোমার এত কিছু লেখার প্রয়োজন আছে? তোমার এত কিছু লেখার প্রয়োজন নেই। তুমি সরাসরি বলবা সূর্যের মাধ্যমে কি করে? গাছ তোমার হচ্ছে খাদ্য তৈরি করে। গেল, এখান থেকে ঘাস শ্বসনের মাধ্যমে পুষ্টি উপাদান সংগ্রহ করে। ঘাস যে খাদ্য তৈরি করে তার কিছু অংশ নিজ প্রয়োজনে ব্যবহার করে, অবশিষ্ট অংশ ঘাসের দেহেই জমা থাকে। ঘাস ফড়িং ঘাস খায় এবং এই পুষ্টি উপাদান ঘাস থেকে ঘাস ফড়িং এর সরবরাহ হয়ে যায়। তারপরে এইভাবে ঘাস ফড়িংকে খায় ব্যাং, ব্যাং থেকে সাপ, সাপ থেকে বাজ পাখি। অনুরূপভাবে পুষ্টি প্রবাহ চলে। শেষ পর্যায়ে বিভিন্ন অণুজীবে মৃত জীবে বর্জ্য পদার্থ বিক্রিয়া ঘটায় এবং অজৈব পুষ্টিদ্রব্য পরিবেশে মুক্ত করে পুষ্টি ভাণ্ডারে জমা করে। ঘাস মাটিতে জন্মে এবং মাটি হতে জমাকৃত পুষ্টি উপাদান গ্রহণ করে। শেষ। এই তো সিম্পল বিষয়। এরপরে আসো, কই রে ভাই, তাড়াতাড়ি আয়। দেখো, ঈদের ছুটিতে দীপ্তির চাচার সাথে সুন্দরবন বেড়াতে গেল। বনে গিয়ে সে তার চোখে পড়লো সুন্দরবনের গাছগুলা, সুন্দরী, গরান, কেওড়া, গোলপাতা, আরো একটা পড়াইছিলাম। সে বাঘ দেখতে না পেলেও বন মোরগ, বানর, হরিণ তার নজর কাটছে। খাদ্য শৃঙ্খল কি? ছত্রাককে কেন বিয়োজক বলা হয়? এই তো বলে আসছিলাম। এরপর দীপ্তির পর্যবেক্ষণকৃত উদ্ভিদ ও প্রাণীগুলোকে বাস্তুতন্ত্রের উপাদানে শ্রেণীভুক্ত করো। বাস্তুতন্ত্রের উপাদানে শ্রেণীভুক্ত করো। এখন কি বলছে? দীপ্তির পর্যবেক্ষণকৃত উদ্ভিদ ও প্রাণীগুলোকে। উদ্ভিদ কি কি দেখছে? সুন্দরী, গরান, কেওড়া, গোলপাতা। আর তোমার এসে প্রাণীগুলো কি কি দেখছে? দেখছে হচ্ছে বনমোরগ, বানর, হরিণ। এখন বলছে এদেরকে বাস্তুতন্ত্রের উপাদানে শ্রেণীভুক্ত করতে। আচ্ছা, উপাদান এখানে কি কি দেখছে? সে গাছগুলা দেখছে। গাছগুলা তোমার উপাদানের ভিতরে যদি নিই কি হবে? গাছগুলো হবে হচ্ছে উৎপাদক। আমরা তো জানি গাছপালা হচ্ছে উৎপাদক। আর বাকি যেগুলো দেখছে সেগুলো হচ্ছে খাদক। কোনোটা প্রথম স্তরে খাদক, কোনোটা দ্বিতীয় স্তরে খাদক। এটা এখানে লিখছে। দেখো, উৎপাদক সবুজ উদ্ভিদ যারা নিজের খাদ্য নিজেরাই তৈরি করে তারা হচ্ছে উৎপাদক, এবং উৎপাদক সূর্যের আলোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। খাদক যারা সবুজ উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তারাই হচ্ছে খাদক। এখন দীপ্তির দেখা প্রাণীগুলো হচ্ছে বাস্তুতন্ত্রের খাদক, আর দীপ্তির দেখা উদ্ভিদগুলো হচ্ছে উৎপাদক। সিম্পল। এরপরে কোশ্চেন, উদ্দীপকে উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রের সম্পৃক্ত বিষয়টি নিচে যাচাই করো। উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রের সম্পৃক্ত। তোমার হয়েছে উদ্দীপকে দীপ্তি কি কি দেখছিল? কিছু উদ্ভিদ দেখছিল আর কিছু প্রাণী দেখছিল। এগুলো তো অবশ্যই বাস্তুতন্ত্রের সাথে সম্পৃক্ত, তাই না? বাস্তুতন্ত্রের সাথে সম্পৃক্ত। দেখো, বাস্তুতন্ত্রের গঠনে অজীব ও জীব এই দুই উপাদানই প্রয়োজন। উদ্দীপকে উদ্ভিদ ও প্রাণীগুলো বাস্তুতন্ত্রের জীব উপাদান, মানে জীবিত উপাদান। উল্লেখিত উদ্ভিদগুলো হলো উৎপাদক, এরা সূর্যের আলোর সহায়তায় ওই ঘোরায় ফেরায় একই কথাই লিখে রাখছে। ঠিক আছে, এগুলো তোমাদের রিডিং পড়া লাগবে ভাইয়া।
এগুলো 4-5 বার রিডিং পড়লে তোমাদের আইডিয়া হয়ে যাবে। এটা কোনো একটা বোর্ডে আসছে এই কোশ্চেনটা, ঠিক আছে। এরপরে কোশ্চেন দেখো, শ্যাওলা, শ্যাওলাকে কারা খায়? জলজ, ক্ষুদ্র জলজ প্রাণী, তাদেরকে খায় হচ্ছে ছোট মাছ, ছোট মাছকে খায় বড় মাছ। খাদক কাকে বলে? ব্যাকটেরিয়াকে কেন বিয়োজক বলা হয়? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু এবার তোমাদের চলেও আসতে পারে। ব্যাকটেরিয়াকে কেন বিয়োজক বলা হয় বা ছত্রাককে কেন বিয়োজক বলা হয়, ঠিক আছে। উদ্দীপকে জীবগুলো ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রের চিত্র অঙ্কন করো। যে জীবগুলো দেওয়া আছে এই জীবগুলো ব্যবহার করে জলজ বাস্তুতন্ত্রের চিত্র অঙ্কন করতে বলছে। তার মানে তোমাকে জাস্ট একটা পুকুর আঁকাবা, তুমি পুকুরের ভিতরে সবগুলোকে লিখে দেবা। পুঁটি মাছ, পুঁটি মাছ এখানে আঁকাবা, আঁকায় এটা লিখে দিবা। পুঁটি মাছ কি কোন স্তরের খাদক? পুঁটি মাছ কোন স্তরের খাদক? পুঁটি মাছ, পুঁটি মাছ কি প্রথম স্তরের খাদক না দ্বিতীয় স্তরের খাদক? আমি তো নিজেই ভুলে গেলাম। ছোট মাছ, ছোট মাছ হচ্ছে প্রথম স্তরের খাদক, দেখছো আমি নিজেই ভুল করতেছি। আর বড় মাছ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আর তৃতীয় স্তরের খাদক কি? সাপ, সাপ, তাই না? তৃতীয় স্তরের খাদক সাপ, কচ্ছপ, এগুলা। এই তো তোমাকে আঁকায় এভাবে একটু দেখা দেওয়া লাগবে, ঠিক আছে। এরপরে কোশ্চেনটা কি? এরপরে কোশ্চেনটা হচ্ছে উদ্দীপকে ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে বাস্তুতন্ত্রের উপর কি প্রভাব পড়বে? ওই যে ছোট মাছের সংখ্যা বেড়ে গেলে বাস্তুতন্ত্রের উপর কি প্রভাব পড়বে, এইটা তোমার জিজ্ঞাসা। তার মানে ওই যে বাঘ আর হরিণের উদাহরণ দিছিলাম না, বাঘ যদি হরিণ যদি বেড়ে যায় তার মানে বাঘ বেড়ে যাবে, আবার বাঘ বেড়ে গেলে হরিণ কমে যাবে, আবার হরিণ কমে গেলে বাঘ বেড়ে যাবে, পড়াইছিলাম না? ওইটাই এখানে। এখানে কি পুঁটি মাছ আর বড় মাছের ভিতরে এইটা, ঠিক আছে। এটা তোমরা রিডিং করে নিবা। এই যে এটা তোমরা রিডিং করে নিবা, এখনই পজ করে রিডিং করে ফেলো। ক্লাসটা এখনই পজ করে রিডিং করে ফেলো। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখন কিছু করার নেই, সৃজনশীলটা দেখা দেওয়া লাগবে। এরপরে কোশ্চেনে আসো, সৌরশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। উৎপাদকরা কেন স্বনির্ভর? কারণ উৎপাদকরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। চিত্র এ এর অনুপস্থিতিতে কি সৃষ্টি হইতে পারে, মানে কি সমস্যা হইতে পারে? এ কি আছে? এ দেওয়া আছে হচ্ছে গাছ, তাই না? উৎপাদক, উৎপাদক যদি না থাকে পুরা বাস্তুতন্ত্রই তো ধ্বংস হয়ে যাবে, তাই না? এটাই তোমার এখানে লিখে দেওয়া লাগবে। এই যে জলজ উদ্ভিদ, মানে জলজ উদ্ভিদ হচ্ছে বাস্তু সংস্থানের কি? উৎপাদক। এখন উৎপাদক যদি না থাকে পুরা বাস্তু সংস্থান প্রক্রিয়া বিপর্যয়ের সম্মুখীন হবে। এটা মুখস্থ করে ফেলবা। এই মুখস্থ কি, জাস্ট একটু দেখলে হয়ে যায়। এরপর চিত্র বি এর সংখ্যা বেড়ে গেলে বাস্তু সংস্থানটির অবস্থা কি হবে? বি কে আছে? বড় মাছ, বড় মাছ বেড়ে গেলে বাস্তু সংস্থানটা কি হবে? ওই তো ঘুরাই ফেরায় একই। বড় মাছ বেড়ে গেলে তখন ছোট মাছ কমে যাবে, আবার ছোট মাছ যখন কমে যাবে তখন কি বড় মাছও কমে যাবে, বড় মাছ কমে গেলে আবার ছোট মাছ বেড়ে যাবে। এইভাবে কি বাস্তু সংস্থানের ভারসাম্য রক্ষা হবে। এই যে এইভাবে হ্রাসবৃদ্ধির মাধ্যমে পুনরায় বাস্তু সংস্থানটির ভারসাম্য প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হবে। এই তো সিম্পল। এই প্রত্যেকটা কোশ্চেনে ম্যাক্সিমাম এইসব টপিকই দেওয়া আছে। এরপরটাতে আসো, দেখো জীব উপাদান কি পড়বো না, মানুষ কোন স্তরের খাদক এগুলো তো পড়াবোই না আমি। উদ্দীপকের চিত্র এক্স এর বর্ণনা দাও। এই যে এক্স কি? এক্স হচ্ছে পুকুর, পুকুরের বাস্তুতন্ত্র। এই পুকুরের বাস্তুতন্ত্রের বর্ণনা ওই যে একটু আগে দেখা দিয়ে আসছিলাম, কিছু অংশ বাদ দিয়ে তোমাদেরকে ছোট করে দিলাম না? ওইভাবে এখানেও তোমরা বর্ণনা দিয়ে দিবা। প্রথম স্তরের খাদক উৎপাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক, শেষ। এরপর খাদ্যজাল তৈরি করতে হলে 1 ও 2 উভয়ের প্রয়োজন। 1 ও 2 উভয়েরই প্রয়োজন। খাদ্যজাল তৈরি করতে হলে 1 ও 2 উভয়েরই প্রয়োজন। প্রবাহ চিত্র সহ বিশ্লেষণ করো। 1 কি দেওয়া আছে? একটা খাদ্য শৃঙ্খল দেওয়া আছে। 2 কি দেওয়া আছে? 2 এ কয়েকটা প্রাণীর নাম দেওয়া আছে। আচ্ছা, এইখান থেকে কি আমরা কয়েকটা খাদ্য শৃঙ্খল তৈরি করতে পারি না? এখান থেকে ধরো ঘাস, ঘাস কে খায়? ঘাস কিন্তু ইঁদুর খায়, ইঁদুর খায়। তারপরে ঘাস কি? খরগোশও তো খায়, তাই না? তার মানে ঘাস খরগোশও খায়। খরগোশ। এখন দেখো ইঁদুরকে কে খায়? ইঁদুরকে সাপ খায় না? সাপ খায়। তার মানে এই যে সাপও দেওয়া আছে। আচ্ছা, সাপকে কি ঈগল খায় না? সাপকে কি ঈগল খায় না? ঈগল খায়। ঈগল খায়। এখন দেখো এই খরগোশকে কি সাপ খায় না? খায়। আবার খরগোশকে কি ঈগল খায় না? ঈগলও খায়। তারপরে দেখো এই যে ঘাস, এই কালারটা বোঝা যাবে না, কালারটা কোন কালার নিব? আচ্ছা এইটাই নি, সবুজ নেই। ঘাস খায় হচ্ছে পতঙ্গ, ঠিক আছে? পতঙ্গকে খায় কি? ব্যাং। আবার দেখো ব্যাং কি বানান লিখলাম। আচ্ছা, এই ব্যাংকে কি সাপ খায় না? খায়, তাই না? আবার দেখো এই যে সাপ খায়, আবার এই ব্যাংকে কি ঈগলও খায়। দেখো আমি কিন্তু একটা খাদ্যজাল তৈরি করে ফেলছি।
আমি কিন্তু একটা খাদ্য জাল তৈরি করে ফেলছি। এখানে যা যা ছিল 1 আর 2 মিলায় আমি একটা খাদ্য জাল তৈরি করে ফেলছি। ঠিক আছে, এইভাবে তোমরাও খাদ্য জাল তৈরি করে ফেলবা। এইভাবে তোমরাও খাদ্য জাল তৈরি করে ফেলবা। দেখো এই যে সেই খাদ্য জাল। দেখো ঘাস, ঘাস খায় পতঙ্গ, পতঙ্গকে খায় ব্যাং, ব্যাং খায় সাপ, সাপকে খায় ঈগল। আবার দেখো ঘাস খায় খরগোশ, খরগোশকে সাপ খায়, খরগোশকে ঈগলও খায়। আবার ঘাস খায় ইঁদুর, ইঁদুরকে সাপও খায়, ঈগলও খায়। সিম্পল খাদ্য জাল তৈরি হয়ে গেছে একটা খাদ্য জাল। তার মানে কি বলছিল, এই যে প্রবাহ চিত্র তৈরি করে ফেলছে। খাদ্য জাল তৈরি করতে 1 ও 2 উভয়েরই প্রয়োজন রয়েছে। খাদ্য জাল তৈরি করতে এই 1 ও 2 উভয়েরই প্রয়োজন রয়েছে। শেষ। এবার পরে কোশ্চেন, মানুষ কোন স্তরের খাদক? ব্যাকটেরিয়াকে বিয়োজক বলা হয় কেন? দেখছো বারবার এই কোশ্চেন। উদ্দীপকে পি উপাদানটির হ্রাস বৃদ্ধির ফলে বাস্তুতন্ত্রে কিরূপ প্রভাব ঘটবে? আবার কি পি উপাদান কি দেওয়া আছে এখানে তো বোঝা যাচ্ছে না, এখানে কি লেখছে সেটার উপর ডিপেন্ড করছে। ক্ষুদ্র প্রাণী বা প্রথম স্তরের খাদক, এইটা কি বোঝা যাচ্ছে? এটা তো করাই আইছি। কি প্রভাব পড়বে? প্রথম স্তরের খাদক যদি কমে যায় সেক্ষেত্রে আবার তোমার হচ্ছে দ্বিতীয় স্তরের খাদকও কমে যাবে। দ্বিতীয় স্তরের খাদক কমে গেলে আবার প্রথম স্তরের খাদক বেড়ে যাবে। এইভাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। পরে কোশ্চেনটা দেখো, বলছে হচ্ছে চিত্র এক্স এর উপাদানগুলি ব্যবহার করে শক্তি প্রবাহ চিত্র বিশ্লেষণ করো। আচ্ছা, এই এক্স এ কি কি জিনিস আছে সেটা আগে আমাদের জানা লাগবে, তাই না? এছাড়া আমরা কিভাবে শক্তি প্রবাহটা চিত্র সহ ব্যাখ্যা করি? এক্স এ কি কি জিনিস আছে এখানে বলো তো। এখানে প্রথম কথা হচ্ছে সূর্যালোক আছে। সূর্যালোক তার মানে হচ্ছে সূর্যালোক, সূর্যালোক আছে। তারপরে দেখো প্রথম শ্রেণী খাদক, দ্বিতীয় শ্রেণী খাদক, তৃতীয় শ্রেণী খাদক সবই তো থাকে এই একটা জলজ বাস্তুতন্ত্রের মধ্যে, তাই না? উৎপাদক থাকে, প্রথম শ্রেণী খাদক থাকে, দ্বিতীয় শ্রেণী খাদক থাকে, তৃতীয় শ্রেণী খাদক থাকে। এখানে বলছে যে হচ্ছে শক্তিটা কিভাবে প্রবাহিত হচ্ছে সেটা তোমাকে চিত্র সহ বিশ্লেষণ করতে বলছে। তার মানে কি, প্রথমে সূর্য থেকে তোমার হচ্ছে শক্তি যাইতেছে কোথায়? আমরা তো জানি এটা উৎপাদকে যাইতেছে, উৎপাদক। তারপরে উৎপাদক থেকে শক্তি কোথায় যাচ্ছে? প্রথম স্তরের খাদকের কাছে, তারপরে যাচ্ছে দ্বিতীয় স্তরের খাদকের কাছে, তারপরে যাচ্ছে হচ্ছে তৃতীয় স্তরের খাদকের কাছে, তাই না? এখন তোমাকে এখানে এই জিনিসটাই লিখতে বলছে, দুইটা জিনিস অ্যাড করতে বলছে। একটা জিনিস হচ্ছে এই জলজিয়াতে উৎপাদক কি কি আছে সেই জিনিসটা, প্রথম স্তরের খাদক কি কি আছে, দ্বিতীয় স্তরের খাদক কি কি আছে, তৃতীয় স্তরের খাদক কি কি আছে এই জলজ বাস্তুতন্ত্রে, এইটা তোমার অ্যাড করা লাগবে। আর দ্বিতীয় জিনিস তোমার কি করা লাগবে? দ্বিতীয় জিনিস হচ্ছে ওই যে শক্তি প্রবাহের সময় কিছুটা শক্তি হ্রাস পায়, এই জিনিসটা তোমার লিখে দেওয়া লাগবে। প্রত্যেকটা ধাপে কিছুটা শক্তি তোমার হ্রাস পায়, এই দুইটা জিনিস লিখে দিলে তোমার শক্তি প্রবাহ চিত্র সহ হয়ে গেল। ঠিক আছে, দেখো এরা এখানে তাই করছে। এই যে দেখো সৌরশক্তি, প্রথম কথা সৌরশক্তি, তারপরে যে উৎপাদক কি কি থাকে পুকুরের ভেতরে? ফাইটোপ্লাঙ্কটন, কচুরিপানা, শ্যাওলা, এগুলো হচ্ছে উৎপাদক, পুকুরের উৎপাদক। তারপরে প্রথম স্তরের খাদকে উৎপাদক কি কি? কীটপতঙ্গ, ছোট মাছ। প্রথম স্তরের খাদক কি কি? কীটপতঙ্গ, ছোট মাছ, ঝিনুক। আমরা জানি ছোট মাছ, ঝিনুক, এই দুটো আমরা জানি। দ্বিতীয় স্তরের খাদক কি? বড় মাছ, ব্যাং। তৃতীয় স্তরের খাদক কি? সাপ, বাং, কচ্ছপ। তোমার জাস্ট এখানে একটু লিখে দেওয়া লাগবে যে হচ্ছে পুকুরের ভিতরে ওগুলা। আমরা তো নর্মাল শক্তি প্রবাহের সিস্টেম জানি। নর্মালি কি হয়, সৌরশক্তি থেকে উৎপাদকে যায়, উৎপাদক থেকে প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তর, দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তর, শক্তি ভাবে প্রবাহিত হইতে থাকে। আর প্রত্যেকটা ধাপে কি হয়, শোষণ প্রক্রিয়ায় কিছুটা বিনষ্ট হয়। শোষণ প্রক্রিয়ায় কিছুটা কি হয়, বিনষ্ট হয়। এই তো এই যে প্রত্যেকটা ধাপে এই যে চিহ্ন দেওয়া, এই যে চিহ্ন দেওয়া, এই যে চিহ্ন দেওয়া। তার মানে তুমি এইভাবে পুরোটা লিখবা, লেখার পরে উপরে শোষণ ক্রিয়ায় বিনষ্ট শক্তি তাপ হিসেবে লিখে প্রত্যেকটা থেকে একটা করে তীর চিহ্ন দিয়ে দিবা। শেষ, সিম্পল বিষয়। এই তো এই ম্যাক্সিমাম কোশ্চেন যখন সলভ করতে যাবা এই পুকুরের বাস্তুতন্ত্র, আর না হলে ওই পরিবেশে ভারসাম্য কিভাবে রক্ষা হয়, একটা কমে গেলে আরেকটা কিভাবে বাড়বে, এগুলা কোশ্চেনগুলাই করছে। ঠিক আছে, তার মানে আমি 5টা আর 2 7টা সিকিউ সলভ করে দিচ্ছি, বাকিগুলো তোমাদের সলভ করা উচিত। ঠিক আছে।